সকলকে নমস্কার। যারা জয়েন করেছেন তাদের সাহিত্যিকার তরফ থেকে স্বাগত জানাই। রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতি ও সংস্কৃতি এই শীর্ষক পাঠচক্রের আজ চতুর্থ দিন। আজ বক্তা হিসেবে আমাদের সঙ্গে আছেন শ্রী সৌমেন সেনগুপ্ত। উনি আজ রবীন্দ্রনাথের গানে রাজনৈতিকতা এই বিষয়ে বলবেন। শ্রী সৌমেন সেনগুপ্ত বর্তমানে বিশ্বভারতীর শিক্ষাসত্রে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া দীর্ঘ প্রায় ৩ দশক ধরে উনি একজন নাট্যকর্মী হিসেবে যুক্ত আছেন সাহিত্যিকার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন তালবাদ্যে এবং সঙ্গীতেও উনি স্বনামধন্য। আজ ওনাকে আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। আমার দর্শকদের কাছে বিনীত অনুরোধ, দর্শক এবং শ্রোতাদের কাছে আমার বিনীত অনুরোধ যে তারা যেন দয়া করে বক্তব্য চলাকালীন তাদের মাইক্রোফোনগুলি অফ করে রাখেন, তাহলে বক্তার সুবিধা হয় এবং বাকি শ্রোতাদেরও শুনতে সুবিধা হয়। বক্তব্য চলাকালীন যদি কোনো প্রশ্ন ওঠে কারোর মনে, তাহলে দয়া করে সেটা চ্যাট বক্সে লিখে আমাদেরকে জানান। আমাদের বক্তৃতার পর প্রশ্ন উত্তর পর্ব আছে, সেই সময় প্রত্যেকটি প্রশ্ন আমরা পৌঁছে দেব বক্তার কাছে। আমি আর দেরি করব না, আমি আর সময় নেব না, আমি সরাসরি সৌমেনদার কাছে চলে যাচ্ছি। সৌমেনদা। সবাইকে আমার নমস্কার। সাহিত্যিকার পক্ষ থেকে যে আলোচনা চক্র শুরু করা হয়েছে, বিশেষ করে সাহিত্যিকার নবীন সদস্যদের উদ্যোগে, তাকে প্রবীণ বলতে ইচ্ছে হয় না নিজেকে, তবু ওই সাহিত্যিকার একটু পুরনো সদস্য হিসেবে নবীনদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। সেই সঙ্গে তারা যে যথেষ্ট বিপন্ন করে তুলেছে আমাকে আজকে এই আলোচনা চক্রের এই অধিবেশনে আমাকে কিছু বলতে হবে এরকম একটা নির্দেশ দিয়ে, তার জন্য আমি যথেষ্ট অস্বস্তিতে রয়েছি। যেমন আমাদের সঞ্চালক মশাই দীপ্র বললেন যে আমার পেশা ইতিহাসের শিক্ষকতা, কিন্তু আমার নেশা গান বাজনা, নাটক। এবং সাংগীতিক পরিবারে বেড়ে ওঠার সুবাদে গান বাজনা এবং অবশ্যই রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের ভাবনা, এর সঙ্গে আমার বেড়ে ওঠা। তাই আমার কিছু ভাবনা চিন্তা রবীন্দ্রনাথের গান সম্বন্ধে আপনাদের সকলের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। রবীন্দ্রনাথ প্রচলিত অর্থে রাজনীতিবিদ নন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গুরুদেব স্বয়ং বিভিন্ন জায়গায় বারবার এই কথাটা বলেছেন যে প্রচলিত অর্থে পলিটিশিয়ান বলতে যা বোঝায়, এই শব্দটা উনি বহুবার ব্যবহার করেছেন। পলিটিশিয়ান বলতে যা বোঝায় আমি তা কখনোই নই। আমরা ওর জীবন প্রবাহ অনুধাবন করলেই বুঝতে পারি যে প্রচলিত অর্থে রাজনীতিবিদ উনি কখনোই ছিলেন না, কিন্তু রাজনীতির সঙ্গে ওর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ছিলেন একজন অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। ঔপনিবেশিক শাসনকালে, প্রাক স্বাধীনতা পর্ব যুগে বিভিন্ন রাজনৈতিক ঘাত প্রতিঘাতের সঙ্গে উনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন, কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো খুব ঘনিষ্ঠভাবে ঘটনার মধ্যে থেকে, কখনো ঘটনাবৃত্তের বাইরে থেকে। রাজনীতির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন। আসলে রবীন্দ্রনাথের কাছে রাজনীতি ছিল একটা বড় আদর্শ, একটা বিরাট আদর্শ, এবং যে আদর্শের মূলে ছিল রবীন্দ্রনাথের মানবতাবাদ, হিউম্যানিজম। এই পুরো রবীন্দ্রনাথের এই রাজনৈতিক সচেতনতার যে জার্নি, সেইটাকে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব প্রত্যেকটা মুহূর্তে তিনি কিন্তু মানবতাবাদের কথা বলেন, মানুষের মঙ্গলের কথা বলেন।
এবং এটা বলতে গিয়ে তিনি এক এক সময়ে এক এক রকম আঙ্গিক অনুসরণ করেন। প্রশ্ন উঠতেই পারে রবীন্দ্রনাথের মধ্যে এই রাজনৈতিক সচেতনতা কিভাবে এলো। আসলে রবীন্দ্রনাথ যে সময়ে ভূমিষ্ঠ হচ্ছেন সেই সময়টা আমাদের বাংলা তথা ভারতবর্ষের গড়ে ওঠার সময়, 19 শতকের দ্বিতীয়ার্ধ। আমরা সকলেই জানি যে ভারতবর্ষকে চিন্তা ভাবনায় সংস্কৃতিতে আধুনিক করে তোলার ক্ষেত্রে 19 শতকের একটা বড় ভূমিকা আছে। এই 19 শতকে বাংলায়, বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটা নব্য সংস্কৃতির চর্চা শুরু হয়েছিল, যে সংস্কৃতির চর্চার বোধহয় ভগীরথ ছিলেন রাজা রামমোহন রায়। এবং এই রাজা রামমোহন রায়ের অনুসরণে এই সময়ে অনেক অনেক বিদ্বৎজন তারা সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চা এবং সেই সঙ্গে রাজনীতি চর্চায় একটা অভিনবত্ব, একটা নতুনত্ব আনবার চেষ্টা করছেন। এই অভিনবত্ব, এই নতুনত্বের মধ্যে আসলে খুব প্রচ্ছন্নভাবে প্রথম দিকে লুকিয়েছিল ইংরেজদের বিরোধিতা। এবং এটা যত দিন গেছে এই প্রচ্ছন্ন ইংরেজ বিরোধিতা ক্রমশ প্রকট থেকে প্রকটতর হয়েছে। এই যে আমরা নবজাগরণ বলবো কি বলবো না তাই নিয়ে পণ্ডিতদের মধ্যে তর্ক আছে, কিন্তু এই যে একটা সাংস্কৃতিক অভ্যুত্থান 19 শতকে ঘটছে বাংলায়, তার অন্যতম পথিকৃৎ ছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথ এই নতুন সংস্কৃতি, এই নবজাগ্রত সংস্কৃতি তার আবহাওয়াতে বেড়ে উঠেছিলেন। দেবেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, এদের সাহচর্যে ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথের মধ্যে একটা স্বদেশ চেতনা তৈরি হয়েছিল। এবং এই স্বদেশ চেতনা আরো সুঠাম চেহারা পেয়েছিল হিন্দু মেলার সংস্পর্শে এসে। হিন্দু মেলাতে ঠাকুর পরিবারের সকলেই প্রায় যোগদান করতেন, রবীন্দ্রনাথও যোগদান করেছেন, এবং শুধু যোগদান নয়, সক্রিয়ভাবে যোগদান করেছেন। সেই সঙ্গে এই কথাটাও বোধহয় উল্লেখযোগ্য যে রবীন্দ্রনাথ সঞ্জীবনী সভার সঙ্গেও যুক্ত হয়ে পড়েছিলেন। এই সঞ্জীবনী সভা, এটা অনেকেই মনে করেন এটা শুধু দেশের কাজ করবার একটা সংগঠন নয়, স্বদেশ প্রেম সম্প্রসারণের একটা সংগঠন নয়, হয়তোবা অতিরিক্ত আরো কিছু। কারণ এই সঞ্জীবনী সভাতেই খুব লাঠি খেলা, শরীর চর্চা, এইসবের মধ্যে দিয়ে কোথাও যেন এক ধরনের চরমতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতি চলত। এই সঞ্জীবনী সভার সঙ্গে যুক্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ। তার এই বালক বয়স এবং কৈশোর বয়সের এই যে স্বদেশ চেতনা, এটা সম্বন্ধে বলতে গিয়ে তিনি এক জায়গায় বলছেন, হিন্দু মেলার পরামর্শ ও আয়োজনে
আমাদের বাড়ির সকলে তখন উৎসাহিত। তার প্রধান কর্মকর্তা ছিলেন নবগোপাল মিত্র। এই মেলার গান ছিল মেজদাদার লেখা জয় ভারতের জয়, গণদাদার লেখা লজ্জায় ভারত যশ গাইব কি করে, বরদাদার মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারই। এর পরের পরের বাক্যগুলো খুব খেয়াল করতে বলছি। জ্যোতিদাদা এক গুপ্ত সভা স্থাপন করেছেন, একটি পোড়ো বাড়িতে তার অধিবেশন, ঋগ্বেদের পুঁথি, মরার মাথার খুলি আর খোলা তলোয়ার নিয়ে তার অনুষ্ঠান। রাজনারায়ণ বসু তার পুরোহিত। সেখানে আমরা ভারত উদ্ধারের দীক্ষা পেলাম। ফলে বালক বয়সে এবং কৈশোর বয়সে এইভাবে রবীন্দ্রনাথের মানসিকতা নির্মিত হচ্ছে, যেখানে স্বদেশ প্রেম, দেশাত্মবোধ এবং দেশের জন্য একটা কিছু করবার তীব্র ইচ্ছা, আগ্রহ, এটা তৈরি হয়েছে। এই পর্বে রবীন্দ্রনাথ গানও লিখছেন, গানও গাইছেন। যেমন রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ রবীন্দ্রনাথের রাজনৈতিক সচেতনতার বার্তা বহন করে, তেমনি রবীন্দ্রনাথের গানও। রবীন্দ্রনাথের গান তো আসলে তার জীবন থেকে উৎসারিত। ফলে যে রাজনৈতিক সচেতনতার কথা তিনি ভাবেন, যে রাজনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন, তার প্রকাশ তার গানের মাধ্যমে ঘটে। এখন রবীন্দ্রনাথের এই রাজনৈতিকভাবে সচেতন গানগুলোকে আমরা দেখেছি যখন রবীন্দ্রসঙ্গীতকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হচ্ছে। সেখানে আমরা দেখেছি যে স্বদেশ পর্যায়ে এবং জাতীয় সঙ্গীত শিরোনামে এই গানগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু এছাড়াও অনেক গান আছে রবীন্দ্রনাথের, যেখানে রাজনৈতিক আদর্শ, যেখানে রাজনৈতিকতার সন্ধান পাওয়া যায়। রবীন্দ্রনাথের গানে রাজনৈতিকতার পর্বকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। এক, 1877 থেকে 1903, 2, 1904 থেকে 1916, তৃতীয় পর্ব 1917 থেকে 1935 এবং চতুর্থ শেষ পর্ব 1936 থেকে 1941। এই যে ভাগটা করলাম, এটা নিতান্তই আমার প্রচেষ্টা। আমি কেন ভাগটা করলাম? কারণ 1877 থেকে 1903 এই পর্বে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের রাজনৈতিক সচেতনতার গান একরকম, পরের গুলোতে আলাদা আলাদা, মানে খুব আলাদা নয়, কিন্তু কোথাও যেন তার মধ্যে পরিবর্তন ঘটতে থাকে। এবং এই পরিবর্তনশীলতার হাত ধরে আমরা শেষ পর্বে পৌঁছে যাই 1936 থেকে 1941। প্রথম পর্বে আসি। এই পর্বে আমি 1877 থেকে 1903 কেন ধরলাম? 1877-এ রবীন্দ্রনাথ যে গানটা লেখেন, এটা বোধহয়, এটা শুধু আমার মত নয়, এটা অনেক পণ্ডিতরাই মনে করেন রবীন্দ্রনাথের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সচেতনতার গান। তোমারই তরে মা সপিনু এ দেহ, যেটা জাতীয় সঙ্গীত যে পর্যায়টার কথা বললাম, পর্যায় বলবো না, সেই জাতীয় সঙ্গীত পর্যায়ে এই গানটা আছে। ফলে এইখান থেকে আমি ফার্স্ট ফেজ বা প্রথম পর্বটা এই কারণে শুরু করেছি এবং 1903 এই পর্যন্ত রেখেছি, কারণ 1903 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রথম লর্ড কার্জন প্রকাশ্যে ঘোষণা করছেন। বঙ্গভঙ্গ
হচ্ছে আনুষ্ঠানিকভাবে 1905-এ, কিন্তু তার পরিকল্পনাটা জনসমক্ষে প্রথম প্রকাশ পাচ্ছে 1903 সালে। ফলে এটাকে আমি ফার্স্ট ফেজ ধরছি। এই প্রথম পর্বের গানে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ওই সমসাময়িক কালের যে ধরনের দেশাত্মবোধক গান রচিত হতো, তার কথা, তার বাক্যবিন্যাস এবং সেই সঙ্গে সুর, তাল, ছন্দ, এই প্রচলিত পথকে অনুসরণ করছেন। খুব কঠিন কঠিন শব্দ, বড় শব্দ, খুব তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, সেগুলোর আধিক্য দেখা যাচ্ছে গানে। সুরতালের ক্ষেত্রেও আমরা দেখছি, সুরতালের ক্ষেত্রেও খুব সাধারণ সুর, সাধারণে গাইতে পারে, চট করে তুলে নিতে পারে এমন নয়। সুরের মধ্যে একটা জটিলতা আছে। রাগাশ্রয়ী, রাগকে আশ্রয় করে সুর বাঁধছেন রবীন্দ্রনাথ। আমি দু একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। যেমন আনন্দ ধ্বনি জাগাও গগনে, আনন্দ ধ্বনি জাগাও, একেবারে হাম্বির রাগে শুরু হয়। এবং এই গানটার সঙ্গে যাদের পরিচিতি আছে তারা স্পষ্টতই বুঝতে পারবেন আমার কথাটা, যে এই গানে কতগুলো তাল আছে। মানে চৌতালে শুরু হয়, সেখানে কাহারবা আসে, তেরা আসে, ঝাঁপতাল আসে, দাদরা আসে। খুব যদি চলনটা দেখি, চলনটা যে খুব সহজ, খুব সরল, তা কিন্তু নয়। এই পর্বেই তোমারি তরেমা সপিনু দেহে দেহ, এটাও কিন্তু মুক্ত ছন্দের গান, যেটা খুব সুরের যে চলনটা সেটাই সহজ সরল নয়। এবং এই যে যখন আমি সহজ সরল এই শব্দবন্ধগুলো ব্যবহার করছি, তখন খানিকটা তুলনামূলক দৃষ্টিভঙ্গি থেকে ব্যবহার করছি। কেন না, 1905 সালের পর যখন রবীন্দ্রনাথ এই রাজনৈতিক সচেতনতার গান লেখেন, স্বদেশ পর্যায়ে, জাতীয় সঙ্গীত উপপর্যায়ে, তখন দেখি সেখানে অনেক সহজতা, সুরের অনেক সারল্য, কথার অনেক অনেক সারল্য সেই গানগুলো দেখতে পাই। সেখানে আমরা পরে আসছি। তো এই প্রথম পর্বে আরেকটি গান, এরকম গান পরবর্তীকালে কিন্তু রবীন্দ্রনাথ আর লিখলেন না, যদিও এই গানটা নিয়ে তর্ক বিতর্ক আছে, কিন্তু সমস্ত তর্কের ঊর্ধ্বে অধিকাংশ পণ্ডিতদের অভিমত অনুযায়ী এটা বোধহয় বলাই যায় যে এই গানটি সর্বতভাবে রবীন্দ্রনাথের নির্মাণ। সেটা হচ্ছে একসূত্রে গাঁথিয়াছি সহস্রটি মন, 1879 সালে। এই গানটার মধ্যে একটা ওই যেটাকে বলে মার্চ পাস্টের একটা দোলাচল আছে, একটা দৃপ্ততা আছে। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন, বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে গাঁথিয়াছি সহস্র জীবন। এইভাবে প্রথম পর্বের গান যায়। কিন্তু এই প্রথম পর্বের গানে দুটো গানের কথা উল্লেখ করব। একটা যেটা যে সাধারণ বৈশিষ্ট্যের কথা বললাম প্রথমার্ধের রবীন্দ্রনাথের রাজনৈতিক সচেতন গানের, তার থেকে একটু আলাদা, ব্যতিক্রম। হয়তোবা এই একটি গানই প্রথম পর্বে সম্পূর্ণ ব্যতিক্রম। সেটা হচ্ছে আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে।
একেবারে রামপ্রসাদী সুরে গাঁথাই গান। রামপ্রসাদী সুর এত সহজ, এত সরল, যে একসময়ে বাংলায় এই সুর ভক্তির প্লাবন এনেছিল। এই সহজ সরল সুরে এই পর্বে গান বাজছেন রবীন্দ্রনাথ ব্যতিক্রমী ভাবে, হয়তোবা এই একটি। অন্যদিকে আমরা দেখি কেন চেয়ে আছো গো মা, 1886, ওই ত্রিতাল, ওই রাগের রাগাশ্রয়, ওই ভুবন মন মোহিনী, 1896। এই একই রকম ভাবে এই গানগুলো প্রথম দিকে এই গানগুলো হচ্ছে, এই গানগুলো তিনি লিখছেন। এইখানে একটা কথা বলার, এই প্রথম পর্বে গুরুদেব একটি গান লিখলেন, আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না। এই গানটা যদি কেউ কবিতাকারে পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই গানের মাধ্যমে ততদিনে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই গানটা লেখা হচ্ছে 1886 সালে, কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে 28শে ডিসেম্বর 1885, এবং কংগ্রেসের 1885 থেকে 1905 এই পর্বের আন্দোলন চরিত্রকে আমরা বলি নরমপন্থী আন্দোলন পর্ব, মডারেট ফেজ। এটাকে আমরা বলি 3টে পি এর আন্দোলন, প্লিজ, প্রেয়ার অ্যান্ড পিটিশন, আবেদন নিবেদনের আন্দোলন। আসলে ইংরেজ সরকার বাহাদুরের উপরে কংগ্রেসের নেতাদের প্রবল আস্থা। তারা তখনও মনে করেন যে ইংরেজদের যদি কোনোভাবে শুভবুদ্ধির উদয় ঘটানো যায় তাহলে তারা ভারতবর্ষকে নিজেদের দেশ মনে করে, নিজেদের দেশের মতো করে শাসন করবে। খুব অমূলক ভাবনা ছিল, কিন্তু ছিল, এই ভাবনাটা ছিল। তো এই নরমপন্থী আন্দোলন চরিত্রকে নানান ভাবে সমালোচনা সম্মুখীন হতে হয়েছিল। বঙ্কিম করেছেন, বিবেকানন্দ করেছেন, রবীন্দ্রনাথ করেছেন। আমায় বলো না গাহিতে বলো না, এই গানটি এই নরমপন্থী আন্দোলন পন্থাকে সম্পূর্ণভাবে সমালোচনা করে। এবং এটাও খুব ইন্টারেস্টিং বর্ণনা আছে, অবনীন্দ্রনাথের লেখা থেকে পাওয়া যায়, আর অনেকের লেখা থেকে পাওয়া যায়, যে 1886 সালের কংগ্রেসের অধিবেশন, বার্ষিক অধিবেশন বসেছিল কলকাতায়। তো সেখানে এই নরমপন্থী নেতারা, যারা অত্যন্ত প্রথিত যশা মানুষ, যারা খুব সম্ভ্রান্ত, তারা মিলিত হয়েছেন এবং রাত্রেবেলায় তাদের নৈশ আহারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিমন্ত্রিত ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, এরা অনেকেই। তো রবীন্দ্রনাথের বুদ্ধিতে এরা সবাই কি করলেন, রবীন্দ্রনাথই নেতৃত্ব দিলেন, সবাইকে বললেন যে সবাই ধুতি পাঞ্জাবি পরে, ধুতি পাঞ্জাবি চটি পরে তারা ওই নেমন্তন্ন বাড়িতে চলে গেলেন। কোন একজন প্রথম সারির নেতার বাড়িতে হচ্ছিল, আমার এক্ষুনি মনেও পড়ছে না আমার। তো সেখানে পৌঁছতেই সবাই খুব স্তম্ভিত হয়ে গেলেন, কারণ নিমন্ত্রিতরা সবাই সাহেবী পোশাক পরে। ভারতবর্ষের কংগ্রেসি নেতারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন, কিন্তু পরনে থাকে সাহেবী পোশাক, খাবার আদব কায়দা সাহেবী। তো ওখানে যেতেই প্রথমেতে ওরা সবাই যারা উপস্থিত ছিলেন তারা একটু বিরক্ত হলেন, বিব্রত হলেন, কিন্তু কিছু করার নেই। তারপরে রবীন্দ্রনাথকে সবাই অনুরোধ করলো, আপনি যদি একটা গান করেন। তো অবীন ঠাকুরের বর্ণনা থেকে জানতে পারা যায় যে রবীন্দ্রনাথ গান ধরলেন, সঙ্গে ওরাও সেই গানে যোগ দিলেন, আমায় বলো না গাহিতে বলো না। এবং ওই নরমপন্থী নেতাদের সামনে তাদের দ্বারা নিমন্ত্রিত হয়ে তাদের নৈশ আহারের ভোজসভায় রবীন্দ্রনাথ গাইছেন, আমায় বলো না গাহিতে বলো না, একই হাসি খেলা প্রমোদেরও মেলা, একই মিছে ছলো না, আমায় বলো না গাহিতে বলো না। মানে নরমপন্থী আন্দোলনের তীব্র সমালোচনা করে রবীন্দ্রনাথ গান গাইছেন। তো প্রথম পর্বে এইভাবে আমরা রবীন্দ্রনাথের
গানের মধ্যে রাজনৈতিক সচেতনতা দেখতে পাই, যেখানে স্বদেশ ভূমিকে তিনি প্রচলিত অর্থে মা বলে মনে করছেন, মায়ের সেবায় নিবেদিত প্রাণ তার গানের মধ্যে দিয়ে সেই আকুতিটা বেরিয়ে আসে, দেশমাতৃকার জন্য কিছু করবার জন্য আকুতি ফুটে বেরোয় তার গানের মধ্যে দিয়ে, এবং শব্দগুলো খুব কঠিন কঠিন শব্দ, এবং গানের চলন ওই আমরা মিলেছি আজ মায়ের ডাকে বাদ দিলে সেগুলো কিন্তু ওই রাগাশ্রয়ী গান, হয় ত্রিতালে নয় চৌতালে, এই রকম ভাবে গানগুলো বাঁধা। এইভাবে প্রথম পর্ব চলে। দ্বিতীয় পর্বের গান শুরু হয়। এই দ্বিতীয় পর্বের সময়টাকে আমি ভাগ করেছিলাম 1904 থেকে 1916 বা 1903 থেকে 1916। আমি আগে উল্লেখ করেছিলাম যে 1903-এ বঙ্গভঙ্গের পরিকল্পনাটা লর্ড কার্জন জনসমক্ষে প্রকাশ করেছেন, এবং তার এই পরিকল্পনাটা আমরা সবাই জানি আসলে বঙ্গভঙ্গের প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে বাঙালিকে ভাগ করার আয়োজন, এবং সাম্প্রদায়িক ভিত্তিতে বাঙালিকে ভাগ করার আয়োজন। কারণ বাংলা এবং বাঙালিরা সেই সময়কার ব্রিটিশ বিরোধী যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পুরোভাগে, তাই বাঙালিকে আঘাত হানা দরকার, বাংলাকে দুর্বল করা দরকার, তাই বঙ্গভঙ্গের আয়োজন। বাংলা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বৃহত্তম প্রদেশ ছিল, শাসনতান্ত্রিক সুবিধের জন্য বাংলাকে ভাগ করা দরকার ছিল, এবং এইটা সকলে জানত। যারা সচেতন মানুষ তারা জানতেন যে হ্যাঁ, বাংলাকে ভাগ করা দরকার আছে। এই বাংলাকে ভাগ করার দরকারের আড়ালে কার্জন আসলে অন্য উদ্দেশ্য সিদ্ধ করতে উঠে পড়ে লাগলেন, এবং এটা কিন্তু সেই সময়কার যিনি ভারত সচিব ছিলেন তাকে বারবার চিঠি লিখে কার্জন জানাচ্ছেন যে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাকে এবং বাঙালিকে দুর্বল করে দেওয়া উচিত, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলন স্তিমিত হয়ে যাবে। আর এই সময় থেকে আমাদের দ্বিতীয় পর্বের সূত্রপাত। 46টি স্বদেশী গান আছে রবীন্দ্রনাথের, তার মধ্যে 24টি গান এই 1905 সালে লেখা, এবং এই বঙ্গভঙ্গ, এই পুরো ফেজটা, বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশ, বঙ্গভঙ্গ করে ফেলা এবং তার বিরুদ্ধে আন্দোলন, এই পুরোটা চলেছিল 1911 সাল অবধি। এই পুরো পর্যায়টা রবীন্দ্রনাথ বেশিরভাগ স্বদেশী গান রচনা করছেন। 24টি গান তো 1905 সালেই রবীন্দ্রনাথ রচনা করেছেন। এবারে যদি দেখি রবীন্দ্রনাথের এই পর্বের গানগুলো, সেখানে দেখব যে রবীন্দ্রনাথের গান কিন্তু মাটির কাছাকাছি পৌঁছেছে। তার কারণ এই প্রথম রবীন্দ্রনাথ, হয়তোবা এই শেষ, রবীন্দ্রনাথ সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিচ্ছেন। 1904 সালে রবীন্দ্রনাথ লিখছেন স্বদেশী সমাজ প্রবন্ধ, বিখ্যাত প্রবন্ধ, যেখানে তিনি একটা বিকল্প আন্দোলন পন্থার হদিশ দিচ্ছেন। আমাদের প্রখ্যাত ঐতিহাসিক সুমিত সরকার তার দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, এই গ্রন্থ, এটা বাংলা ভাগের উপরে একটা খুব প্রামাণ্য ঐতিহাসিক গবেষণা গ্রন্থ, তাই এর কথাতে, এই গ্রন্থের কথাতে আমায় আসতেই হবে। সেখানে উনি বলেন যে কার্জন বাংলা ভাগ করছেন, আমরা সবাই জানি 1905 সালের আনুষ্ঠানিকভাবে 16ই অক্টোবর বাংলাকে ভাগ করছেন, কিন্তু তার ক্ষেত্রটা প্রস্তুত করেছেন 1903 সাল থেকে। ফলে আন্দোলনটা শুরু হচ্ছে 1903 সাল থেকে, এবং বাঙালিরা তো ভাবতে পারেনি যে এই বিরোধিতা সত্ত্বেও 1905 সালে 16ই অক্টোবর কার্জন বাংলা করে দেবে, এরা ভাবতে পারে। বাংলা ভাগ হয়ে গেল, একটা প্রবল আঘাত এলো, এবং কার্জন ভাগ করলেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে।
পূর্ব বাংলা যেটা মুসলিম প্রধান এলাকা সেটাকে আলাদা করে দিচ্ছেন, আসামের সঙ্গে জুড়ে দিচ্ছেন, আর যেটা হিন্দু প্রধান বাংলা এলাকা সেটাকে বিহারের সঙ্গে উড়িষ্যার সঙ্গে জুড়ে দিচ্ছেন। বাংলা ভাষাভাষী মানুষ দুটো দিকেই সংখ্যালঘু হয়ে পড়ছে। বাঙালিরা বিভক্ত হয়ে পড়ছে হিন্দু মুসলিম এই সাম্প্রদায়িক লাইনে, সাম্প্রদায়িক ভাবে বাঙালিরা বিভক্ত হয়ে পড়ছে। এবং এই পরিকল্পনাকে সার্থক করবার জন্য 1904 সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্জন পূর্ব বাংলায় তদানীন্তন ঢাকার নবাব সেলিমুল্লাহকে নিয়ে এক্সটেন্সিভলি ঘুরছেন, মুসলিমদের বোঝাচ্ছেন যে নতুন প্রদেশটা তাদের জন্য কেন জরুরি, কেন ভীষণ দরকার। কার্যত মুসলিমদেরকে ভুল বোঝাচ্ছেন, কংগ্রেস থেকে তাদেরকে দূরে সরিয়ে নিচ্ছেন। এই যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হচ্ছে, তার বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন লর্ড কার্জন সেলিমুল্লাহ। এর বিরুদ্ধে সুমিত বলেন যে আন্দোলন হচ্ছে তার চারটে ভাগ। নরমপন্থী আন্দোলন তারা তাদের মতো করে করছেন, নরমপন্থী নেতারা। প্যাসিভ রেজিস্ট্যান্স মুভমেন্ট, নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন, যেটা চরমপন্থীরা করছেন। বিপ্লবীরা করছেন বিপ্লবী আন্দোলন, সেটা তো তার মতো করে চলছে গুপ্ত সমিতিগুলোর মাধ্যমে, অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, সঞ্জীবনী সভা এসবের মাধ্যমে। আর বিকল্প আন্দোলন পন্থার সন্ধান দিচ্ছেন রবীন্দ্রনাথ, যেটাকে সুমিত সরকার তার বইতে বলেন কনস্ট্রাকটিভ স্বদেশী মুভমেন্ট, গঠনমূলক স্বদেশী আন্দোলন। যেখানে রবীন্দ্রনাথের বক্তব্যই হয় যে আমাদের গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে কাজ করতে হবে। যে সুন্দর বাক্যটা রবীন্দ্রনাথ ব্যবহার করেন যে আমাদের দেশ হলো গ্রামে গাঁথা দেশ। তাহলে প্রত্যেকটা গ্রামকে যদি আমরা স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে পারি, তাহলে ব্রিটিশদের উপরে আমাদের নির্ভরশীলতা, ব্রিটিশ মুখোপেক্ষিতা, এটা কিন্তু কাটানো যায়। আমরা স্বনির্ভর হয়ে উঠব, এটাই তো স্বাধীনতা। আমরা আমাদের নিজেদের পায়ে আমরা মজবুত ভাবে দাঁড়াতে শিখব। আত্মশক্তি, এই শব্দটা ব্যবহার করেন রবীন্দ্রনাথ। আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠব। কারণ সবচাইতে জনপ্রিয় আন্দোলন ছিল এই পর্বে ওই নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন। বিদেশি জিনিস ব্যবহার করব না, বিদেশি স্কুল কলেজে পড়বো না, সব না, বিদেশিদের উপাধি ধারণ করে থাকবো না। অর্থাৎ এই আন্দোলনটা ছিল নেগেটিভ ইন ক্যারেক্টার। কিন্তু একটা আন্দোলন শুধু নেতিবাচক কার্যসূচির উপরে খুব বেশি দিন সাফল্যমণ্ডিত ভাবে চলতে পারে না, তার একটা ইতিবাচক দিকও দরকার। এই প্যাসিভ রেজিস্ট্যান্স মুভমেন্টে এই ইতিবাচক দিকের অভাব ছিল। সেইটাকে কোথাও রবীন্দ্রনাথ ওই বিকল্প পথের সন্ধান দিচ্ছেন তার কনস্ট্রাকটিভ স্বদেশী মুভমেন্ট। এখানে উনি বলছেন বিদেশি জিনিস তো বয়কট করাই যায়, কিন্তু আমরা তো সেই জিনিসগুলো ব্যবহার করতে অভ্যস্ত হয়েছি, তার উপরে নির্ভরশীল হয়েছে। সেটাকে বাদ দিলে তো আমার প্রাত্যহিক জীবন চর্চা চলে না। আমাকে তো বাঁচতে হবে। আমি বিদেশিদের স্কুল কলেজে পড়বো না, কিন্তু আমি তো মূর্খ হয়ে অশিক্ষিত হয়ে বাড়িতে বসে থাকতে পারবো না, আমাকে তো পড়তে হবে। আমার অল্টারনেটিভ এডুকেশন ইনস্টিটিউশন কোথায়? আমি বিদেশিদের তৈরি জামা কাপড় পরবো না, কিন্তু আমাকে তো পোশাক পরিচ্ছদ পরতে হবে। আমার তার অল্টারনেটিভ ব্যবস্থা কোথায়? এই অল্টারনেটিভ ব্যবস্থার কথা বলছেন রবীন্দ্রনাথ, বিকল্প পথের সন্ধান দিচ্ছেন রবীন্দ্রনাথ, গ্রাম গড়ে তুলবার কথা বলছেন রবীন্দ্রনাথ। যে কাজটা 1890-এর দশকে ওই জমিদারি দেখতে গিয়ে শিলাইদহ, পাতিশহর, কালীগঞ্জ ওই অঞ্চলে রবীন্দ্রনাথ হাতে কলমে করে দেখেছেন, ওই অঞ্চলের নানাবিধ সমস্যা তিনি কিন্তু খুব সহজে তার সমাধানও করেছেন। সেখানে বল প্রয়োগ করতে হয়নি, জোর খাটাতে হয়নি, জমিদারের চোখ রাঙানো প্রয়োজন হয়ে পড়েনি। একেবারে খুব সহজভাবে, স্বতঃস্ফূর্তভাবে সেখানে বদলটা ঘটেছে। রবীন্দ্রনাথ এই কনস্ট্রাকটিভ স্বদেশীতে সেটাকেই আরো বিস্তারিতভাবে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাইছেন, কিন্তু রবীন্দ্রনাথ সমালোচিত হচ্ছেন। রবীন্দ্রনাথের আইডিয়াকে ইউটোপিয়া বলে মনে করছে কোনো কোনো সেই সময়কার বিদগ্ধ নেতা, কবির কল্পনা বলে তাকে উপহাস করছেন। রবীন্দ্রনাথ ব্যথিত হচ্ছেন, কিন্তু নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হচ্ছেন না। তো এই যে রবীন্দ্রনাথ মাটির কাছাকাছি পৌঁছানোর কথা বলছেন,
গ্রামে পৌঁছে যাবার কথা বলছেন, গ্রামীণ সংস্কৃতিকে আবার নতুন করে পুনর্নির্মাণের কথা বলছেন। সেইটারই ছাপ পড়ে তার এই পর্বের গানে। এই দ্বিতীয় পর্বে 1916 পর্যন্ত যেটা আমরা দ্বিতীয় পর্ব বলছি, এই পর্বের গানগুলোকে আমরা যদি দেখি, দেখবো খুব সহজ সরল ভাষায় এই গানগুলো লেখা। একেবারে আমাদের কীর্তন, বাউল, সেই সবের থেকে সুর নিয়ে সেই সহজ সরল চলনটাকে রেখে গান বাঁধছেন রবীন্দ্রনাথ। এবং সেই গানে ওই বঙ্গভঙ্গের বিরুদ্ধে, স্বদেশী আন্দোলনের পক্ষে, মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করবার কথা বারবার ঘোষণা করে এই গানগুলো তার কলম থেকে ঝরে পড়ছে। আমরা কিরকম কয়েকটা গান আমরা এভাবে ভাবতে পারি, যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কত সহজ কথাগুলো! যদি দেখেন, এই গানটা সবারই খুব পরিচিত, কথাগুলো মনে পড়বে নিশ্চয়ই। খুব সহজ সরল কথা, একেবারে অন্তর থেকে দেশমাতৃকার জন্য নিবেদিত সমস্ত বাক্যগুলো কি সহজ সরল ভঙ্গিতে এগিয়ে যায়। সুর, তাল, ছন্দ তার প্রকৃত অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। বা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, পরের লাইনটা খুব ইন্টারেস্টিং, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এখানে দ্বিতীয় লাইনটা খুব অদ্ভুত ভাবে চলে আসে, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। আমরা তৃতীয় পর্বে দেখব যে রবীন্দ্রনাথ ওই স্বদেশ ভাবনা থেকেই তার বিশ্ব ভাবনায় উপনীত হন, এবং এই বিশ্ব ভাবনার কথা তার গানেও আসে। এই যে বিশ্ব ভাবনার কথা রবীন্দ্রনাথ পরের দিকে বলেন, বিশেষ করে 1917 পর বলতে থাকেন, তারই বোধ হয় একটা সূচনা প্রচ্ছন্ন ভাবে এই গানটার এই দ্বিতীয় লাইনে আমরা খুঁজে পাই, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। বা 1905 সালের 16ই অক্টোবর, যেদিন আনুষ্ঠানিকভাবে বাংলা ভাগ করা হচ্ছে, অবনীন্দ্রনাথের অসাধারণ বর্ণনা আছে যে রবি কাকার নির্দেশে কিভাবে তারা সবাই মিলে স্নান করে সুন্দর ধুতি পাঞ্জাবি পোশাক পরে কলকাতায় রাস্তায় বেরিয়ে তারা একে অন্যের হাতে রাখি বেঁধে দিচ্ছে। মানে রাখি বন্ধন এটা একটা ধর্মীয় উৎসব, সেটা কেমন যেন একটা সামাজিক উৎসবে পরিণত হচ্ছে। হিন্দু মুসলিমের মধ্যে যে অবিচ্ছেদ্য বন্ধন, তার একটা রূপক সামাজিক অনুষ্ঠান হয়ে উঠছে এই রাখি বন্ধন উৎসব। সবার মুখে তখন একটাই গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। একদম কীর্তন, দাদা দা দাদা দাদা দা দাদা দা দাদা দা দাদা দাদা দা দাদা দা দাদা দাদা দা, একদম কীর্তনের সুর, হয় বাউল নয় কীর্তন। সেই সুর, যে সুরগুলো গ্রামের মানুষের প্রাণের সুর, গ্রামের মানুষের পরিচিত সুর, সেই সুরগুলো, সেই সহজ সরল সুর, সহজ সরল চালে রবীন্দ্রনাথ গান বাঁধছেন এই দ্বিতীয় পর্বে। যেমন এই সময়ে আরেকটা গানের কথা উল্লেখ করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। এই যে বাউলের এই যে সুর, এই যে একটা বাউলের পুরনো একটা কম্পোজিশন বন্দিশ, তার উপরে রবীন্দ্রনাথ এই যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটা গাইছেন। এইখানে একটা কথা বলা দরকার, দুটো কথা। একটা হচ্ছে যে আমি একটু আগেই বললাম যে রবীন্দ্রনাথের গঠনমূলক স্বদেশী আন্দোলন সেই সময়কার নেতৃবৃন্দের পছন্দ ছিল না। বিপিনচন্দ্র পাল তো এটা কবির কল্পনা বলে দিলেন। অনেকে অনেক রকম ভাবে রবীন্দ্রনাথকে নিয়ে ঠাট্টা তামাশা করলেন, তীব্র সমালোচনা করলেন। রবীন্দ্রনাথ দুঃখ পেলেন, এবং দুঃখ পেয়েও তিনি কিন্তু তার পথ থেকে, তার বিশ্বাস থেকে সরে যাননি। সেইটারই বোধ হয় ছায়া পড়ে এই গানটায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রবীন্দ্রনাথ হয়তো তার গঠনমূলক স্বদেশী আন্দোলনে এই যে একটা পথ, এই একলা পথের একলা পথিক হয়ে উঠেছিলেন। হ্যাঁ, অবশ্যই বেশ কিছু তার অনুগত, তার ভক্ত মানুষের সাহচর্য তিনি পেয়েছিলেন, কিন্তু মোটের উপরে রবীন্দ্রনাথ কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিলেন। রবীন্দ্রনাথের এই বিকল্প আদর্শের কথা, আন্দোলনের কথা, সেটা কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল। দ্বিতীয়ত এই গানটা সম্বন্ধে আরেকটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যেই আছে, আসলে আপনাদের মধ্যে নেই, কিন্তু এরকম অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আমার প্রায় রোজ যোগাযোগ ঘটে পড়ানোর সুবাদে, তাদের সঙ্গে কথা বলার সুবাদে। আমি জানতে পেরেছি যে এদের অনেকের মনে হয়েছে যে এই গানটা তো গান্ধীজির খুব প্রিয় ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তাহলে এই গানটা বোধহয় ওই অসহযোগ আন্দোলন পর্বের গান, এরকম একটা ভ্রান্ত ধারণা আছে। না, সেটা নয়। হ্যাঁ, গান্ধীজির এই গানটা খুব প্রিয় গান ছিল, এবং অসহযোগ আন্দোলনে এই গানটা মন্ত্রের মতো কাজও করেছিল, নিঃসন্দেহে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু গানটা রচিত হচ্ছে কিন্তু 1905 সালে। তাহলে আমরা যদি পুরোটা দেখি তাহলে দেখবো, এখন আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন সব এই সমস্ত গানগুলো, তার কথা দেখুন, তার বাক্যবিন্যাস দেখুন, সুর, তাল, ছন্দের চলন ভীষণ ভীষণ সহজিয়া, একেবারে বাউল, কীর্তন, সারি গানের ওপরে উনি গান বাজছেন। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এই গানটার কথা যখন উঠলো তখন মনে পড়ে যায় একজনের কথা, চারণকবি মুকুন্দ দাস। বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায় এই স্বদেশী আন্দোলন পর্বে মুকুন্দ দাসের একটা বিরাট প্রভাব পড়েছিল, বিরাট। তিনি গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন, ছোট ছোট যাত্রা করেছেন, গান গেয়েছেন, পালা, এই শব্দটা ব্যবহৃত হয়েছে, অনেক ছোট ছোট পালা করেছেন। ইংরেজরা তাকে ধরবার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাকে ধরা যাচ্ছে না। একটা তীব্র আলোড়ন ফেলেছিলেন গ্রাম বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায়। তো ওরই একটা গান আছে, বান এসেছে মরা গাঙে খুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও, বান এসেছে মরা গাঙে খুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও। কেন জানি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই গানটার একটা অদ্ভুত ছাপ পড়ে। মানে আমি সুরতাল ছন্দের কথা বলছি না, আমি বিষয়গত দিক থেকে বলছি। ওই এবার তোর মরা গানে পান এসেছে, জয় মা বলে ভাষা তৈরি, কোথাও যেন একটা খুব সাদৃশ্য খুঁজে পাই। ভীষণ সহজ সরল ভাবে গ্রামের মানুষের কাছে যাতে পৌঁছানো যায়, গ্রামের মানুষের যাতে
মনে রেখাপাত করে, গ্রামের মানুষের মুখে মুখে যাতে গানগুলো ফেরে, তাই রবীন্দ্রনাথ এই পর্বের গানগুলো সহজ সরল ভাবে লেখেন। কিন্তু এই গানগুলো সবই স্বদেশ পর্যায়ের গান কিংবা জাতীয় সঙ্গীত উপপর্যায়ের গান, অর্থাৎ দেশের কথা বলেন, দেশের উদ্ধারের কথা বলেন। ব্রিটিশদের এই যে অপচেষ্টা, বাংলাকে ভাগ করবার যে অপচেষ্টা, অপপ্রয়াস, তার বিরুদ্ধে বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান। একদম সহজ সরল ভাবে এই গানগুলো তিনি লিখে যান। এই পর্বেই একটু পরের দিকে 1910, 1911 রবীন্দ্রনাথ একটা সমন্বয়বাদী সভ্যতার উপরে জোর দেন। এটা প্রখ্যাত ঐতিহাসিক সব্যসাচী ভট্টাচার্যের একটা প্রবন্ধেও এরকম একটা উল্লেখ পাওয়া যায় যে এই পর্বে ভীষণ সমন্বয়বাদী সভ্যতার উপরে রবীন্দ্রনাথ একটা গুরুত্ব দেন, যেখানে আসলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে একটা ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি গড়ে উঠবে, এতকাল গড়ে উঠেছে, সেইটাকেই আবার নতুন করে ফিরে দেখা, সেইটাকেই আবার আমাদের চোখের সামনে হাজির করার একটা প্রয়াস আমরা রবীন্দ্রনাথের মধ্যে দেখতে পাই। হেমর চিত্ত পূর্ণ তীরিতে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। এই গানটায় এসব ব্রাহ্মণ, সূচিপুরী মন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে এই ভারতবর্ষের মহাসাগরে একটা সর্বসমন্বিত সংস্কৃতি, সভ্যতার কথা বলেন রবীন্দ্রনাথ। একই কথা কিন্তু ওই জনগণ মন অধিনায়ক হয়ে ওই গানটিতেও আছে, যেটা 1911 সালে লেখা। ফলে এই দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ এইভাবে একেবারে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, স্বদেশী আন্দোলনের পক্ষে, গ্রাম গঠনের পক্ষে রবীন্দ্রনাথ সওয়াল করেন তার কবিতায়, প্রবন্ধে এবং গানে। আমরা এবারে চলে যাই আমাদের তৃতীয় পর্বে। তৃতীয় পর্ব এটা একটা ভয়ঙ্কর। আমরা এই পর্বটাকে শুরু করছি 1917 থেকে এবং এটা আমরা রাখছি 1935 পর্যন্ত। ভয়ঙ্কর বলছে এই 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ রবীন্দ্রনাথের ভাবনার জগৎকে ভীষণ এলোমেলো করে দিয়েছিল। রবীন্দ্রনাথ লিখিত আকারে বলছেন যে এর আগে আমরা ইউরোপীয় সংস্কৃতিকে মহৎ সংস্কৃতি বলে জানতাম, উন্নততর সভ্যতা বলে জানতাম, কিন্তু 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধে একটা আগ্রাসী জাতীয়তাবাদের পাশবিক যে আস্ফালন আমরা দেখলাম, সেইটা রবীন্দ্রনাথের ভাবনা চিন্তাকে ভয়ঙ্কর ভাবে এলোমেলো করে দিয়েছিল। রবীন্দ্রনাথ এই পর্বে অনেক গান লিখছেন, কিন্তু গানের চাইতে রবীন্দ্রনাথের এই পর্বে যে প্রবন্ধটা একটা ভয়ঙ্কর সাড়া জাগিয়েছিল, সেইটা হচ্ছে তার ন্যাশনালিজম প্রবন্ধ, যেটা আসলে বক্তৃতা, পরে প্রবন্ধ আকারে বেরিয়েছিল। 1917 সালে, মানে 1916 মে মাস থেকে 1917 সাল জুড়ে এই প্রবন্ধ, এই ভাষণগুলো তিনি দিচ্ছেন, জাপানে দিচ্ছেন, আমেরিকাতে দিচ্ছেন, এবং এই দুটো জায়গায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। ভয়ঙ্কর, রবীন্দ্রনাথকে ভয়ঙ্কর নিন্দামন্দ করা হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ এই সংকীর্ণ জাতীয়তাবাদের সাংঘাতিক চেহারাটা উপলব্ধি করেছিলেন এবং তিনি আহত হয়েছিলেন, তার মন ক্ষতবিক্ষত হয়ে উঠেছিল। ন্যাশনালিজম প্রবন্ধে তিনি বলছেন এক জায়গায়, আমি উদ্ধার করছি, The political civilization which has sprang up from the soil of Europe is overrunning the whole world. কিছুটা পরে আবার তিনি বলেন,
It is carnivorous and cannibalistic in its tendencies. It feeds upon the resources of other peoples and tries to swallow their whole future. This civilization is the civilization of power. Therefore, it is exclusive. It is naturally unwilling to open its sources of power to those whom it has selected for its purposes of exploitation. The truth is that the spirit of conflict and conquest is at the origin and in the center of the Western nationalism. এই জন্য রবীন্দ্রনাথকে একজন জনৈক ঐতিহাসিক বলেছিলেন, তার এই যে ভয়ঙ্কর আগ্রাসী জাতীয়তাবাদের বিরুদ্ধে যে সর্বাত্মক সমালোচনা, সেইটা লক্ষ্য করে, তার আন্তরিকতা, তার তীব্রতা লক্ষ্য করে একজন স্বনামধন্য ঐতিহাসিক রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা অসাধারণ মন্তব্য করেছিলেন যে টেগার ওয়াজ অ্যান অ্যান্টি ন্যাশনালিস্ট। আমরা জাতীয়তাবাদ বলতে যা বুঝি, আমার দেশ, আমার দেশই সব, আমার দেশই বড়, আমার দেশই শ্রেষ্ঠ। এই যে আমার দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে অন্যের দেশকে অপমান করা, অন্যের দেশকে অবমাননা করা, অন্যের দেশের মানুষকে অসম্মান করা, এই যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ নয়। রবীন্দ্রনাথ গ্রামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন এবং পৃথিবীকে ভালোবাসেন। এই গ্রাম ভাবনা, দেশ ভাবনা, বিশ্ব ভাবনা, রবীন্দ্রনাথের এই যে জার্নিটা, এইটা একটা অসাধারণ জার্নি। এবং এই জার্নির মধ্যে দিয়ে যে কথাটা আমার কথার প্রারম্ভে বলেছিলাম, আসলে তিনি মানবতাবাদের কথা বলেন, মানুষের জয়যাত্রার কথা বলেন। তো এই পর্বে রবীন্দ্রনাথ 1927 সালে লেখেন, হিংসায় উন্মত্ত প্রীতি। অসাধারণ এই হিংসার বিরুদ্ধে গান। এবং আরেকটা, এটা 1927 লেখা, আরেকটা গান আমার ভীষণভাবে মনে পড়ে, যেটা লেখা 1884 সালে। গানটা গাওয়া হচ্ছে তারও 20-21 বছর পর, 1904-05 সাল নাগাদ। সেই গানটাও যেন এখানে কেমন যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি বরিশ ধরা। অসাধারণ এই গানটাকে যেন আবার কেমন যেন না এখানে প্রাসঙ্গিক মনে হয়, এখানে ফিরে পেতে ইচ্ছে করে। এই সময়তেই লেখেন অসাধারণ গান 1925-এ, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তর। এই গানটাও লেখেন, যেখানে উনি পূর্বের সঙ্গে পশ্চিমের, প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মিলনের কথা বলেন, ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপনের কথা বলেন। একদম সংকীর্ণ জাতীয়তাবাদের বিপরীতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই কথাগুলো ভাবেন, এই কথাগুলো বলেন তার গানে। এইখানে একটা কথা আমি বলবো, যেটা আমি শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলাম, যে আমাদের অনেক সময় মনে হয় যে রবীন্দ্রনাথের রাজনৈতিক দিক থেকে সচেতন গান, সেগুলো শুধুই স্বদেশ পর্যায়ে আর জাতীয় সঙ্গীত উপপর্যায়ে সেগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। না, তা তো হয়েইছে, কিন্তু তার বাইরেও আমরা দেখি পূজা পর্যায়ে। এই যে আমি গানটা গাইলাম, ধ্বনিল আহ্বান, এ তো পূজা পর্যায়ের গান। হিংসায় উন্মত্ত প্রীতি তো পূজা পর্যায়ের গান। অর্থাৎ পূজা পর্যায়ে বা বিচিত্র পর্যায়ে বা আনুষ্ঠানিক পর্যায়ে এমন অনেক গান আছে যেগুলো আসলে রাজনৈতিক সচেতনতার বার্তা বহন করে, যেগুলো
যেগুলো স্বদেশ পর্যায়ে নয়, যেগুলো জাতীয় সঙ্গীত পর্যায়ে নয়, কিন্তু যেগুলোতে একটা বৃহত্তর রাজনৈতিক সচেতনতার কথা বলা হয়, যেটা শুধু ওই স্থানিক এই গ্রাম দেশ তার মধ্যে সীমাবদ্ধ নয়, তার ঊর্ধ্বে গিয়ে তার সীমারেখাকে অতিক্রম করে আরো বৃহত্তর পরিসরে, আরো উন্নততর, আরো উদার রাজনৈতিক আদর্শের কথা বলে। এরকম বহু গান আমরা পূজা পর্যায়ে পাই, আমরা বিচিত্র পর্যায়ে পাই, আমরা আনুষ্ঠানিক পর্যায়ে পাই। যেমন হরবায়ু বয় বেগে চারিদিক ছায়ে মেঘে ভুবনে নাও কানি বায়ু, শৃঙ্খলে বারবার ঝনঝন ঝংকার, একদম যে শৃঙ্খলাবদ্ধ করবার প্রচেষ্টা, তার বিরুদ্ধে মানে এই যে পশ্চিমী আগ্রাসী জাতীয়তাবাদ যে ঔপনিবেশিক দেশগুলোকে শৃঙ্খলিত করবার চেষ্টা করে, যে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে শৃঙ্খলিত করবার চেষ্টা করে, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ এই গানে গর্জে ওঠেন। হরবায়ু বয় বেগে, এটা তাসের দেশের গান, কিন্তু আসলে এই গানটা বিচিত্র পর্যায়ের গান। এইভাবে রবীন্দ্রনাথের বহু পূজা পর্যায়ের গান, বহু বিচিত্র পর্যায়ের গান, যেগুলো রাজনৈতিক সচেতনতার বার্তা বহন করে। এই যে কথা স্বদেশী সমাজে রবীন্দ্রনাথ বলেছিলেন এবং রবীন্দ্রনাথ প্রত্যাখ্যাত হয়েছিলেন, তারই প্রচেষ্টায় আমরা দেখি শ্রীনিকেতন, এবং তার আগে গোটা বিশ্ব জুড়ে যে খণ্ডিত খণ্ডিত জাতীয়তাবাদের স্ফুরণ, সংকীর্ণতার আগ্রাসনের স্ফুরণ, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ বিশ্ব মিলনের কথা বলেন, যেখানে তার বিশ্ব ভাবনার কথায় আমরা পৌঁছে যাই। স্বদেশ ভাবনা থেকে বিশ্ব ভাবনা, গ্রাম ভাবনা, স্বদেশ ভাবনা, বিশ্ব ভাবনা। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে। গোটা পৃথিবীর সঙ্গে তার বন্ধন তৈরি হয়, এবং এইখানেই এই বিশ্ব ভাবনা থেকে বিশ্বভারতীর কথা রবীন্দ্রনাথের মাথায় আসে। ইয়াত্রা বিশ্বঙ্গ ভবত্যেক নীড়ম। 1918 সালে বিশ্বভারতীর ভাবনা আসে, এবং সেই ভাবনা অনুযায়ী 1921 সাল থেকে বিশ্বভারতীর কাজকর্ম শুরু হয়, যেখানে রবীন্দ্রনাথ স্বপ্ন দেখেছিলেন পূর্ব এবং পশ্চিমের জ্ঞান চর্চার মিলন ঘটবে, পূর্ব এবং পশ্চিমের মানুষের মিলন ঘটবে। ফলে বিশ্ব ভাবনার কথা আমরা পাই, এবং এই বিশ্ব ভাবনার কথা আমরা রবীন্দ্রনাথের গানেও পাই। বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ পরমহ, এই গানটা অবশ্য আরো দুবার নানান ভাবে এসেছে, কথা বদলে বদলে। মাতৃমন্দির পূর্ণ অঙ্গ, এরকম ভাবে মাঝে মাঝে এসেছে, এবং ফাইনাল যে শেপটা দাঁড়ায় বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ কর মহোজ্জ্বল আজ হে, এটা এখনো আমাদের বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে এটা গাওয়া হয়, বিশ্ব ভাবনার গান। এরপরে আমরা দেখি যে যে গ্রাম গঠনের কথা বলেছিলেন স্বদেশ ভাবনায়, সেটাই 1922 সাল থেকে আরো সুসংগঠিত ভাবে রবীন্দ্রনাথ শ্রীনিকেতনে চেষ্টা করেন, যেখানে কৃষি, কুটির শিল্প, স্বাস্থ্য, অশিক্ষা সমস্ত কিছুকে নিয়ে তিনি ভাবছেন, গ্রামকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলবার চেষ্টা করছেন। ফিরে চল মাটির টানে, আমরা চাষ করি আনন্দে, এই গানগুলো লিখছেন, এই গানগুলো গীত হচ্ছে। ফলে এই গানগুলো বিশেষ বিশেষ অনুষ্ঠানের গান, কিন্তু এই গানগুলোর মধ্যেও রবীন্দ্রনাথের ওই গ্রাম গঠনের যে রাজনৈতিক সচেতনতা, তার স্পষ্ট বার্তা আমরা দেখি। আমার সময় কমে আসছে, ফলে আমি একটু দ্রুত এগোই। আমরা চতুর্থ পর্যায়ে যাব, আর তার আগে আমি একটু উল্লেখ করি তাসের দেশ রবীন্দ্রনাথ লিখছেন। এই তাসের দেশ রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে উৎসর্গ করেছিলেন, ফলে তাসের দেশ একটা রাজনৈতিক মাত্রা পেয়ে যায়, কিন্তু এটা ভীষণভাবে একটা রাজনৈতিক নাটক। কারণ এই নাটকটা
সম্ভবত ওই ফাসিস্ট যে শক্তি ইতালি এবং জার্মানিতে তৈরি হয়েছে, যারা আসলে একটা ভয়ঙ্কর রাষ্ট্রীয় রোষ মানুষের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছে, একটা রাষ্ট্রীয় আগ্রাসন চাপিয়ে দেবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে একটা মূর্ত প্রতিবাদ দাসের দেশ, যেখানে আসলে এই সমস্ত বন্ধনকে অস্বীকার করে একটা মুক্ত সমাজ গড়ে তুলবার কথা বলে। আসলে রবীন্দ্রনাথ সবসময় না এই সমাজ গড়ে তোলার কথা বলে। রবীন্দ্রনাথ এই ইউরোপীয় ভাবনার যে রাষ্ট্র চিন্তা, তার প্রতি তার কোনো আস্থা ছিল না, কোনো বিশ্বাস ছিল না। কারণ যে রাষ্ট্র আসলে অন্য রাষ্ট্রকে ঘৃণা করতে শেখায়, যে রাষ্ট্র আসলে নির্লজ্জভাবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উদ্যত হয়, সেই রাষ্ট্র ভাবনার প্রতি রবীন্দ্রনাথের সমর্থন ছিল না। রবীন্দ্রনাথ একটা সমন্বিত সমাজ গড়ে তোলার কথা বলেন। ফলে এই কাশের দেশেও আমরা এটা দেখি। এবং এই সময়তে 1933 থেকে 1937-এর মধ্যে লিখছেন কালান্তরের প্রবন্ধগুলো, অসাধারণ প্রবন্ধ, যেখানে সাম্প্রদায়িক সমস্যা নিয়ে লিখছেন। হিন্দু মুসলিমের যে সমস্যা হচ্ছে, অসহযোগ আন্দোলন প্রত্যাহিত হবার পর সেই সমস্যাগুলো নিয়ে লিখছেন, সমসাময়িক রাজনীতিকে নিয়ে লিখছেন, অসাধারণ সে সমস্ত লেখা। আমরা চতুর্থ পর্বে যাই, 1936 থেকে 41। এই পর্বে গান আমরা কম পেয়েছি, কিন্তু এই পর্বে আমরা রবীন্দ্রনাথের রাজনৈতিক সচেতনতাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত হতে দেখি। চিত্রাঙ্গদা কাব্য নাট্যটা আগেই লেখা হয়েছিল, কিন্তু নৃত্যনাট্য লিখছেন 1936-এ। চণ্ডালিকা এটাও আগে লেখা হয়েছে, কিন্তু নৃত্যনাট্যটা লিখিত হচ্ছে 1938-এ। শ্যামা পরিষদ কবিতা আগেই লেখা হয়েছে কথা ও কাহিনীতে, কিন্তু শ্যামাটা 1939-এ। এই তিনটে খুব উল্লেখযোগ্য আমার কাছে। তার কারণ হচ্ছে চিত্রাঙ্গদার মধ্যে আমরা আজকের পরিভাষায় যেটাকে আমরা জেন্ডার পলিটিক্স বলি, সে জেন্ডার পলিটিক্স কে কোথাও যেন অ্যাড্রেস করছেন রবীন্দ্রনাথ। যেখানে শেষ গানে চিত্রাঙ্গদা বলেন যে আমি আসলে, যে গানের ভাবটা হচ্ছে তাই, আমি আসলে সমানাধিকারের ভিত্তিতে বাঁচতে চাই, আমি পুরুষের সঙ্গে সমান অধিকার পেতে চাই, আমি অনুকম্পা নয়, আমি করুণা নয়, আমি সহানুভূতি নয়, আমি পুরুষের সহযোদ্ধা হিসেবে, পুরুষের পরিপূরক হিসেবে, পুরুষের বিশ্বস্ত সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে আমি সমানাধিকার চাই। ফলে একটা অন্য মাত্রা তৈরি হয়। আবার চণ্ডালিকাতে যখন বলেন আনন্দ, যে মানব আমি সে মানব তুমি কোন, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে কৃষিতে। একেবারে জাতপাত অস্পৃশ্যতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ গর্জে ওঠেন, কারণ এটাও ছিল সমকালীন সমস্যা, একটা ভয়ঙ্কর জাজ্জল্যমান সমস্যা। রবীন্দ্রনাথ তাকেও অ্যাড্রেস করেন। শ্যামা সেই অর্থে যে সাংঘাতিক কিছু আমি সেটা বলবো না, কিন্তু শ্যামার একটা গান আমাকে ভীষণভাবে হন্ট করে, সেটা হচ্ছে সুন্দরেরও বন্ধন নিষ্ঠুরেরও হাতে। এই গানটা অদ্ভুতভাবে শ্যামাতে আসে, এবং আমরা যদি শ্যামা নৃত্যনাট্যের ঘটনাস্রোতে দেখি তাহলে দেখব যে সেখানে হঠাৎ করে এই গানটা কেমন যেন মনে হয় প্রক্ষিপ্ত। এই গানটা না থাকলে শ্যামার নৃত্যনাট্যের গতি প্রকৃতি ঘটনাস্রোত কোথাও থমকে যেত না, কোথাও আটকে যেত না। এই গানটা সেই অর্থে শ্যামা নৃত্যনাট্যে যে খুব গতিদান করছে, খুব মাত্রাযুক্ত করছে, কাহিনীকে কোথাও খুব সাপোর্ট করছে এমন নয়, কিন্তু গানটা এতকাল আমার সত্যি সত্যি
এই গানটা আমার দৃষ্টি আকর্ষণ করেনি, কিন্তু যখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য একটু আধটু পড়াশোনা করছিলাম, তখন হঠাৎ করে এই গানটার দিকে আমার নজর গেল। আমি গানটা পড়ছি, সুন্দরেরও বন্ধন নিষ্ঠুরেরও হাতে ঘুচাবে কে কে, নিঃসহায়ের অশ্রু বাড়ি পীড়িতেরও চোখে মুছাবে কে কে, আর্তের ক্রন্দনে হ্যারো ব্যথিত বসুন্ধরা, আমি আবার রিপিট করছি, আর্তেরও ক্রন্দনে হ্যারো ব্যথিত বসুন্ধরা, অন্যায়েরও আক্রমণে বিষবাণে জর্জরা, প্রবলেরও উৎপীড়নে কে বাঁচাবে দুর্বলেরে, অপমানিতেরে তার দয়া পক্ষে লবে ডেকে। একেবারে মনে হয় না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গান, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ভয়ঙ্কর রাষ্ট্রীয় আগ্রাসন, জাতীয়তাবাদের আগ্রাসন, সেটা নির্লজ্জভাবে প্রকাশ করেছিল। এটা যেন তার বিরুদ্ধে গর্জে ওঠার গান। রবীন্দ্রনাথ এই পর্বে, সেই জন্য আমি বলি যে গান খুব বেশি লিখেছেন এমন নয়, কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ রবীন্দ্রনাথকে ভীষণভাবে হতাশ করছে। রবীন্দ্রনাথের বয়স হয়ে গেছে তখন, রবীন্দ্রনাথ অত্যন্ত হতাশ হয়ে যাচ্ছেন, তার বিশ্বাস হারিয়ে যাচ্ছে। সময় নেই, নহলে চিঠিগুলো উদ্ধার করা যেত। অমিয় চক্রবর্তীকে একের পর এক চিঠিতে এই সময় রবীন্দ্রনাথ তার মনোকষ্টের কথা লিখছেন, এবং ইউরোপের যে পাশবিক সাম্রাজ্যবাদী আগ্রাসন, তার বিরুদ্ধে তিনি সোচ্চার হচ্ছেন। এবং এই কথাটাই আমরা দেখি তার সভ্যতার সংকট, ক্রাইসিস ইন সিভিলাইজেশন প্রবন্ধে, যেখানে তিনি বলেন, জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলুম ইউরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে, আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। আজ পাড়ের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্ত। পরে আবার বলছেন, এমন সময় দেখা গেল সমস্ত ইউরোপে বর্বরতা কিরকম নখদন্ত বিকাশ করে বিভীষিকা বিস্তার করতে উদ্যত। এই মানব পীড়নের মহামারী পাশ্চাত্য সভ্যতার মজ্জার ভিতর থেকে জাগ্রত হয়ে ওঠে। আজ মানবাত্মার অপমানে দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বাতাস কলুষিত করে দিয়েছে। কিন্তু শেষকালে রবীন্দ্রনাথ বলেন, কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করবে। এত হতাশার মধ্যেও আসলে রবীন্দ্রনাথ তো এর আগেও আশার বাণী শুনিয়েছেন, হবে জয়, হবে জয়, হবে জয় রে ওহে বীর, শুনিয়েছেন ফাল্গুনীতে। পূজা পর্যায়ের গানে শোনাচ্ছেন, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক, এসো পরাজিত বাণী অসত্য হানি, এসো পরাজিত বাণী অসত্য হানি। রবীন্দ্রনাথ এই আশার কথা শুনিয়েছেন, এবং জীবনের শেষ বেলাতেও রবীন্দ্রনাথ মানুষের প্রতি বিশ্বাস থেকে বিচ্যুত হননি, মানুষের প্রতি বিশ্বাস রেখেছেন। আসলে রবীন্দ্রনাথ মানবতাবাদী, রবীন্দ্রনাথের রাজনৈতিক সচেতনতা আসলে মানবতাবাদী সচেতনতা। রবীন্দ্রনাথের গানে তার প্রমাণ পাই, রবীন্দ্রনাথের কবিতায়, প্রবন্ধে, চিঠিপত্রে, গল্পে, উপন্যাসে, সর্বত্র তার প্রমাণ পাই। এবং শেষ বেলাতেও তিনি আশা রাখেন যে এমন একজন কেউ আসবেন যিনি এই সমস্ত নৈরাশ্যকে, সমস্ত নৈরাজ্যকে ভেঙে ফেলে সভ্যতাকে নতুন করে নির্মাণ করবেন, মানব সভ্যতাকে আবার আলোর দিশা দেখাবেন। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ,
নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গ তরুণ যত ধুলি তলে হয়ে গেল ভগ্ন। একেবারে মানুষের কথা বলেন, আশার কথা বলেন। এই মহা আশায় বুক বেঁধেছিলেন রবীন্দ্রনাথ। ফলে রবীন্দ্রনাথের এই পুরো যে রাজনৈতিক সচেতনতার জার্নি, সেটা এই 4টে পর্বে আমরা দেখি, যেখানে দেশ ভাবনা, গ্রাম ভাবনা, স্বদেশ ভাবনা ওই দ্বিতীয় পর্যায়ে মিলেমিশে থাকে। সেখান থেকেই বিশ্ব ভাবনায় উপনীত হন রবীন্দ্রনাথ। আবার ওই বিশ্ব ভাবনা থেকে তিনি ওই শ্রীনিকেতনে গ্রামীণ কর্মকাণ্ডে যুক্ত হন, এবং তার মধ্যে ওই প্রথম বিশ্বযুদ্ধের জাতীয়তাবাদের, সংকীর্ণ জাতীয়তাবাদের যে পাশবিক প্রকাশ, এবং পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সাম্রাজ্যবাদের লেলিহান শিখা, সেটা দেখেও রবীন্দ্রনাথ চমকিত হন। রবীন্দ্রনাথ গানে তার প্রতিবাদ করেন হিংসায় উন্মত্ত পৃথ্বী, গানে আশার সঞ্চার করেন, নাই নাই ভয়, হবেই হবে জয়। এবং শেষ পর্যন্ত তো ওই মহামানব আসে, এই আশায় তিনি বুক বাঁধেন। পরবর্তীকালে আমরা দেখি যে রবীন্দ্রনাথের গান কিন্তু পরবর্তীকালেও রাজনৈতিকভাবে ভীষণ প্রাসঙ্গিক থেকে গেছে। কিছুদিন আগেই এমন অনেক আন্দোলন আমি দেখছিলাম ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা করছিল, যে আন্দোলন তারা করছিল অনেকাংশে রবীন্দ্রনাথের গানকে নির্ভর করে। আমি দেখেছি কি উচ্ছ্বাসের সঙ্গে, কি উদ্দীপনার সঙ্গে, কি দৃপ্ততার সঙ্গে তারা ওই বিধির বাঁধন গাইছে, বা আমরা মিলেছি আজ মায়ের ডাকে গাইছে। এই ধরনের গান তারা গাইছে। রইল বলে রাখলি কারে, হুকুম তোমার ফলবে কবে, এই ধরনের গান তারা গাইছে। তখন মনে হয় যে এগুলো তো সব 1905-এর লেখা, আমরা 2021-এ বসবাস করছি। 100 বছর অতিক্রান্ত। 100 বছর অতিক্রান্ত হবার পরেও রবীন্দ্রনাথের গানের যে রাজনৈতিক সচেতনতা, তার প্রাসঙ্গিকতা এতটুকু ক্ষুণ্ণ হয়নি। বাংলাদেশ, আমাদের পড়শি দেশ বাংলাদেশ, পরাধীন বাংলাদেশে যখন রবীন্দ্রনাথের গান গাওয়া হতো, রবীন্দ্রনাথের গানে সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা জোর পেয়েছিল, তাই রবীন্দ্রনাথের গানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। রবীন্দ্রনাথের গানের এতটাই জোর, রবীন্দ্রনাথের গানের রাজনৈতিক সচেতনতার এতটাই জোর, সঞ্জিদা খাতুন এবং তার ছায়ানট সংস্থাকে আমাদের কুর্নিশ জানাতেই হয়। ওই ভয়ঙ্কর সময়ে রবীন্দ্রনাথের গান বুকে নিয়ে তারা স্বাধীনতার আন্দোলন লড়ে গেছে। আমাদের দেশেও বিপ্লবীরা রবীন্দ্রনাথের গান থেকে ভীষণভাবে উদ্দীপনা পেয়েছে, এবং এমন এমন গান থেকে ভাবা যায় না, চোখের আলোয় দেখেছিলেন, কিংবা রাঙিয়ে দিয়ে যাও যাও, মানে ভাবা যায় না, সার্থক জনম আমার, কিংবা বিধির বাঁধন কাটবে তুমি, আমার সোনার বাংলা, বা যদি তোর ডাক শুনে কেউ না আসে, এগুলো তো পছন্দ হতেই পারে। কিন্তু অদ্ভুত ভাবে কিছু কিছু গান, মানে কি অদ্ভুত, রাঙিয়ে দিয়ে যাও যাও। একজন দীনেশ গুপ্ত, তার ফাঁসির হুকুম হয়েছে, তার আগে তিনি লিখছেন যে আমার এখন ওই গানটার কথা মনে পড়ছে, রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার বেলায়। অসাধারণ গানটা, একেবারেই প্রকৃতি পর্যায়ের গান। কিন্তু যখন এই রাজনৈতিক অনুষঙ্গে গানটা পড়ে, রাজনৈতিক অনুষঙ্গে যখন গানটাকে আবার নতুন করে পাঠ করি, তখন না গানটার একটা অদ্ভুত রাজনৈতিক দোতনা ফুটে ওঠে। কিংবা জীবনে যত পূজা হলো না সারা, মাস্টারদা সূর্য সেনের খুব প্রিয় গান। এই গানটাকে যখন, এটাও পূজা পর্যায়ের গান, কিন্তু এটাকেও যখন ওই মাস্টারদার চিঠির সঙ্গে যখন এই গানটাকে আমি যখন পড়ি, তখন এই গানটার একটা রাজনৈতিক ব্যাখ্যা বেরিয়ে আসে। কাজেই যে কোনো গান তার নানান রকম ব্যাখ্যা হতে পারে। এবং আমি বলছি তো, স্বদেশ পর্যায়ে এবং জাতীয় সঙ্গীত উপপর্যায় ছাড়া বৃহত্তর যে রাজনৈতিক আদর্শ, সে রাজনৈতিক আদর্শের বার্তা রবীন্দ্রনাথের যেসব গান বহন করছে, সেগুলো সবই হয় পূজা পর্যায়,
নয় বিচিত্র পর্যায়, নয় আনুষ্ঠানিক পর্যায়ের গান। ফলে রবীন্দ্রনাথের গান, তার মধ্যে রাজনৈতিক সচেতনতা তীব্রভাবে বিদ্যমান। রবীন্দ্রনাথ রাজনৈতিক সচেতন মানুষ। তার কবিতায় যেমন রাজনৈতিক সচেতনতা ধরা পড়ে, চিঠিতে ধরা পড়ে, প্রবন্ধে ধরা পড়ে, গল্প উপন্যাসে ধরা পড়ে, তেমনি গানেও ধরা পড়ে। এবং এত বছর পরেও রবীন্দ্রনাথের এই রাজনৈতিক সচেতনতার গান সমানভাবে প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ আজও আমাদেরকে উদ্দীপ্ত করেন, অনুপ্রাণিত করেন তার গানের মধ্যে দিয়ে। এখানেই শেষ করছি। নমস্কার। আমি বোধহয় বেশি সময় নিয়ে ফেলেছি, সঞ্চালক মশাই আশা করি আমায় মার্জনা করে দেবেন। না না, একদমই বেশি সময় নেননি, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই আমাদের। কারণ মানে আমি প্রথমেই শুরু করি সাধুবাদ দিয়ে। অসাধারণ বক্তৃতা শুনলাম। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে শুধু একটা ঘোষণা করে দিই শ্রোতাদের কাছে, যে আমাদের চ্যাট বক্সে দুটি লিংক দেওয়া আছে, একটা গুগল ফর্মের লিংক এবং আরেকটি আমাদের ইউটিউব চ্যানেলের লিংক। ইউটিউব চ্যানেলে আমাদের সাহিত্যিকা শান্তিনিকেতনের ইউটিউব চ্যানেলে সমস্ত লেকচারগুলি আপলোড করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন আগের নাটকের ভিডিও রয়েছে, আপনারা কেউ চাইলে দেখতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আর গুগল ফর্মের লিংকটা দেওয়া হয়েছে এই কারণে যে যদি কারোর কোনো কমেন্ট থাকে আজকের সেশন নিয়ে, তাহলে গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের কমেন্ট জানাতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট সাহিত্যিকা শান্তিনিকেতন, সেখানে ল্যান্ডিং পেজেই একটা ফর্ম আছে, সাবস্ক্রিপশন ফর্ম, ফ্রি সাবস্ক্রিপশন ফর্ম। সেখানে সেই ফর্মটা যদি আপনারা ফিল আপ করে দেন, তাহলে ফার্দার সাহিত্যিকার সমস্ত রকম ইভেন্টের নোটিফিকেশন ডাইরেক্টলি আপনি থ্রু ইমেল পাবেন। এইটুকু আমার ঘোষণা করার ছিল। আমি আমার সহকর্মী শ্রীমতী অনামনি গুপ্তকে অনুরোধ করব যে চ্যাট বক্সে আরেকবার গুগল ফর্মের লিংকটা দিয়ে দিতে। আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাই। আমাদের দুটো প্রশ্ন অলরেডি চ্যাট বক্সে এসেছে, আমরা সেই দুটো প্রশ্ন দিয়ে শুরু করি। তারপর যার কোনো প্রশ্ন থাকবে দয়া করে এক এক করে মাইক অন করে বক্তাকে প্রশ্নগুলো করবেন। আচ্ছা, চ্যাট বক্সে যে দুটো প্রশ্ন এসছে, তার প্রথমটি এসছে অনুসুয়া রায়ের কাছ থেকে। অনুসুয়া, আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, তাহলে আপনি বক্তাকে সরাসরি প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, আসলে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হলো যে আপনি বললেন একবার যে জাতীয়তাবাদ একটা সংকীর্ণ ধারণা, যেখান থেকে বিভিন্ন ধরনের বিদেশি শক্তি তারা ওই যুদ্ধে সেটা পর্যবসিত হয়েছিল। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ যে টার্মটা, এই টার্মটার যেটা মানে উৎপত্তিগত অর্থটা কি এরকম যে জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি কোনো সাম্প্রদায়িক বা সংকীর্ণ ধারণা নয়, কিন্তু নিজের দেশকে ভালোবাসা বা নিজের দেশকে সম্মান করা বা নিজের দেশের উন্নতির জন্য কিছু করা, তার মানে নিশ্চয়ই এরকম নয় যে আমি অন্য দেশের ক্ষতি করে সেটা করব। মানে আসল জাতীয়তাবাদ বা আদর্শ জাতীয়তাবাদ যদি দেখি, তাহলে সেটা হয়তো শুধু নিজের দেশকে ভালোবাসা মানে অন্য দেশকে না ভালোবাসা এরকম নয়, তাই তো? খুব ভালো প্রশ্ন অনুসুয়া, ধন্যবাদ। আমি সেই জন্য না সচেতনভাবে যতবার জাতীয়তা শব্দটা আমার আলোচনার প্রেক্ষিতে ব্যবহার করেছি, তার আগে আমি সংকীর্ণ জাতীয়তাবাদ বা আগ্রাসী জাতীয়তাবাদ এই শব্দটা ব্যবহার করেছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, জাতীয়তাবাদ মানেই সংকীর্ণ জাতীয়তাবাদ নয়। জাতীয়তাবাদ মানে হচ্ছে এক জাতি, এক প্রাণ, ঐক্যবদ্ধ একটা দেশ চেতনা। এই জাতীয়তাবাদে কিন্তু কোনো অসুবিধা নেই, এই জাতীয়তাবাদে কিন্তু কোনো সংকট নেই, সমস্যা নেই। কিন্তু যখনই আমার দেশকে ভালোবাসতে গিয়ে আমি আমার দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে
আমি অন্যের দেশকে অপমান করি, আমি অন্য দেশের মানুষজনকে অবমাননা করি, তখনই সেই জাতীয়তাবাদ একটা ভয়ঙ্কর জাতীয়তাবাদের চেহারা নেয়। রবীন্দ্রনাথ এই জাতীয়তাবাদের, সংকীর্ণ জাতীয়তাবাদ বা আগ্রাসী জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন। জাতীয়তাবাদ অ্যাজ সাচ কিন্তু খারাপ নয়। আমি আমার দেশকে ভালোবাসবো, আমি আমার দেশের ঐক্যবদ্ধ একটা সচেতনতা, তার প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো, এই তো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদেতে কিন্তু কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সচরাচর দেখা যায় এইখান থেকেই ওই সংকীর্ণ জাতীয়তাবাদে পা পিছলে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। আশা করি আমি অনসূয়ার প্রশ্নের উত্তর দিতে পারলাম। আচ্ছা, আমি এবার নীলাদ্রিতের কাছে চলে আসবো। নীলাদ্রিতের একটা প্রশ্ন আছে। নীলাদ্রিত সাহা, আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, এই তো আছে। হ্যাঁ, আপনি সরাসরি প্রশ্নটা করতে পারেন বক্তাকে। আচ্ছা, সৌমেনদা বলছিলাম, আমার দুটো এখানে প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমরা যদি খুব বেসিক জায়গা থেকে দেখি, তাহলে তো মানে প্রত্যেকটা কাজই হোক বা ভাবনা বলি বা কথা বলি, তার পিছনে প্রত্যেকটাই তো কিছু না কিছু তো তার ইন্সপিরেশন থাকে। তাহলে যেখানে সামগ্রিকভাবে প্রচলিত একটা জাতীয়তাবাদ চলছে বা রাজনৈতিক পুরো ফিল্ডটাই যেখানে এরকম চলছে, তার এগেনস্টে গিয়ে রবীন্দ্রনাথ এতটা একটা ইটারনাল ধারণা দিচ্ছেন বিশ্ববাদের বা সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে একটা দিচ্ছেন, তার তো কিছু একটা ইন্সপিরেশন থাকবে। সেই জায়গাটা কি? আর 2 নম্বর প্রশ্নটা ছিল যে রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্যায়ের গান গ্রাম বাংলার জন্য তৈরি হচ্ছে, তার জন্য তিনি ভাষা সহজ করছেন, সুর সহজ করছেন। কিন্তু আজকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই দ্বিতীয় পর্যায়ের গানটা গ্রাম বাংলায় কতটা রয়েছে বা মানে গ্রাম বাংলার জন্য কতটা আন্তরিক বা গ্রাম বাংলাতে কতটা প্রভাব দিতে পারে। এবং এখানে আপনি যদি মরা গাঙের যেটা উদাহরণ দিলেন, সেটা তো কোথাও গিয়ে তো একটা মেটাফর, মানে সত্যি করে তার মরা গাঙে তো আসেনি। তো সেই মেটাফর গুলোর এক্সিস্টেন্স কি কোথাও গিয়ে গ্রাম বাংলার পেনিট্রেট করতে প্রবলেম হচ্ছে, বা আজকে এসে যদি দেখি যে এইগুলি কোথাও গিয়ে মানে গ্রাম বাংলার মনে পেনিট্রেট করতে সমস্যা করেছে। এই দুটো প্রশ্ন। নীলাদ্রিত খুব সুন্দর দুটো প্রশ্ন করেছেন, সুন্দর এবং একই সঙ্গে জটিল। প্রথম প্রশ্নটা ছিল রবীন্দ্রনাথের ইন্সপিরেশন কি ছিল। রবীন্দ্রনাথের ইন্সপিরেশন ছিল মানুষ, মানুষের প্রতি ভালোবাসা, এবং জাত ধর্ম দেশ কাল নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি অকাতরে ভালোবাসা, প্রেম, এটাই ছিল রবীন্দ্রনাথের ইন্সপিরেশন। যার জন্য আমি বারবার বলছি যে রবীন্দ্রনাথের এই রাজনৈতিক সচেতনতার জার্নি, এটা আসলে মানবতাবাদী রাজনৈতিক সচেতনতার জার্নি। ফলে রবীন্দ্রনাথের ইন্সপিরেশন মানুষ। 2 নম্বর প্রশ্নের উত্তরে বলি, গাছের উপরে গাছ, তার উপরে ব্রহ্মার বাস, তার উপরে বগিলার বাসারে, চলো একবার দেশে চলে যাই, এ ভব সংসার মাঝে মোহন মোহজিল রে, চলো এক। এইটা মেটাফরের আলটিমেট। গাছের উপরে গাছ, তার উপরে ব্রহ্মার বাস, তার উপরে বগিলার বাসারে। গ্রামের বাউল ফকিররা এই গান গেয়ে বেড়ায়, তারা এই তত্ত্বটা বোঝে, তাদের গান যারা শোনে তারা এই তত্ত্বটা বোঝে। গ্রামের মানুষ মেটাফর বোঝে। বিশেষ করে এই মরা গান, ভবনদী, ভবসাগর, এই মেটাফর গুলো তো গ্রামের মানুষরা ভীষণভাবে বোঝে, কারণ বাউলে কীর্তনে এই মেটাফর গুলো বারবার ব্যবহৃত হয়। ফলে রবীন্দ্রনাথও যে মেটাফর ব্যবহার করেন সেটা কিন্তু একেবারে মাটি থেকে বিচ্যুত নয়। আর এই সঙ্গে আরেকটা প্রশ্ন বোধহয় এটার সঙ্গে জড়িয়ে ছিল যে রবীন্দ্রনাথের এই গানগুলো গ্রাম বাংলায় কতটা আবেদন জানায়। আমি খুব গ্রামে গেছি এমন নয়,
কিন্তু আমাদের এই বীরভূমের অনেক গ্রামে আমি গেছি, আশেপাশের অনেক গ্রামে আমি গেছি, বর্ধমানের অনেক গ্রামে আমি গেছি। সেই অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি যে রবীন্দ্রনাথের গান কিন্তু সেখানেও মানুষ শোনে, সেখানেও রবীন্দ্রনাথের গান বোঝে, এবং রবীন্দ্রনাথের গান তারা চর্চাও করে। হ্যাঁ, এইখানে একটা কথা বলার আছে, রবীন্দ্রনাথের গান চর্চার মধ্যে অনেকাংশে একটা মধ্যবিত্ত সুলভ তৃপ্তি লাভের চেষ্টা থাকে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু আমি একেবারে গ্রাম বাংলায় গিয়ে একেবারে প্রান্তিক মানুষের মধ্যে, মানে গ্রাম ছাড়াই রাঙামাটির পথ, এই গানটা আমি তো বেশ কয়েক জায়গায় শুনেছি, গাইছি। ফলে গ্রামেও এই গানগুলো, অন্তত আমার দেখা গ্রামগুলোতে এই গানগুলো যথেষ্ট আবেদন নিয়ে পৌঁছয়। রবীন্দ্রনাথের সময় পৌঁছেছিল, এখনো পৌঁছয়। হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় এই গানগুলো নিয়ে ওদের কাছে পৌঁছতে পারি না, ওদেরকে তো শোনাতে হবে। একজন বাউল যেমন গ্রাম থেকে গ্রামে, পাড়া থেকে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায় তার বাউল গান নিয়ে, একজন কীর্তনিয়া যেমন গ্রাম থেকে গ্রামে, পাড়া থেকে পাড়ায় ঘুরে বেড়ান তার কীর্তন গান নিয়ে, রবীন্দ্রনাথের গান নিয়েও তো আমাদের ঘুরে বেড়াতে হবে, তাদেরকে তো শোনাতে হবে। সে দায়িত্বটাও তো আমাদের আছে। সেই দায়িত্বটা প্রশ্ন হতেই পারে এরকম, সেই দায়িত্বটা আমরা কি সার্থকভাবে পালন করতে পেরেছি? আশা করি নীলাদ্রিতের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এটা তো প্রশ্নের উত্তর তো, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্রথম প্রশ্নটাতে ফিরছি একবার, যে উনি মানুষ থেকে ইন্সপিরেশন নিচ্ছেন, কিন্তু আমি যদি দেখি যে মানুষ অ্যাজ আ ইন্সপিরেশন খুব ভাস্ট একটা ব্যাপার, তাহলে সমসাময়িক ইয়েতে এত কম সংখ্যক, মানে রবীন্দ্রনাথের সঙ্গে তার ভাবনা খুব অনুরণন হচ্ছে এরকম লোকজন খুব কম, ম্যাক্সিমামটাই সেই জায়গাগুলো থেকে ম্যালেভোলেন্ট একটা ব্যাপার চলে আসছে। সেইটা তাহলে কেন, আমি যদি ধরে সেই ইন্সপিরেশনটা? না, এখানে তো ইন্সপিরেশন খুব নয়, রবীন্দ্রনাথের ইন্সপিরেশন মানুষ, রবীন্দ্রনাথের ইন্সপিরেশন তার জীবন দেবতা, তার অন্তরের সাড়া, এবং একটা বৃহত্তর দায়িত্ববোধ, মানব সভ্যতার প্রতি একটা বৃহত্তর দায়িত্ববোধ। রবীন্দ্রনাথের কথা অনেকে শোনেনি, রবীন্দ্রনাথের গান সেই সময় অনেকে শোনেনি, ঠিক আছে, মানে সেটা তো হতেই পারে, কিন্তু রবীন্দ্রনাথ তার কাজে 100% আন্তরিক এবং সৎ ছিলেন। ধন্যবাদ সৌমেনদা। আর কারোর যদি কিছু প্রশ্ন থাকে? সৌমেনদা, স্বপ্ননীল বলছে, করবো বিপ্রদা? হ্যাঁ স্বপ্ননীল, হ্যাঁ স্বপ্ননীল। সৌমেনদা, আপনি শেষে, একদম শেষে, প্রায় শেষের দিকে একটা বক্তব্য দিলেন, যে রাখলেন যে রবীন্দ্রনাথ এরকমটা ভাবতেন যে কেউ হয়তো একদিন আসবেন, সে এই নৈরাশ্যবাদী, এই সাম্রাজ্যবাদী যে চিন্তাধারা বা এই সাম্রাজ্যবাদীদের যেই এই যে বিভৎস রূপ, সেই রূপটাকে ভেঙে চুরমার করে দেবেন, এরকমটা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এত, মানে এরকম বিশ্বাস হঠাৎ করে তিনি কেন করতে গেলেন? মানে এরকমটা তো হওয়ার কথা নয়, মানে কেউ একদিন একজন এসে তো বিষয়টা এরকম করে সমাধান করবেন না। এত পড়াশোনা, এতটা যিনি দেখছেন, এতটা তিনি ওই সময় দাঁড়িয়ে যিনি এতটা ভাবে ভাবছেন, তিনি হঠাৎ করে এরকমটা কেন ভাবতে গেলেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। আসলে মহামানব বলছি বটে, আমি একজনের কথা বললামও বটে, কিন্তু আসলে একজন নয়। আসলে এই মানবতাবাদী, উদার মনা, প্রগতিশীলতার যারাই পাঠ পাবে, যারাই সেই বিশ্বাস অর্জন করতে পারবে, সেই বিশ্বাসে আস্থা স্থাপন করতে পারবে, সেই একদল মানুষ, আমি মনে করতে বলবো সবুজের অভিযান কবিতা, যে একদল এইরকম তরুণ যুবক যাদের ওপরে রবীন্দ্রনাথ আস্থা জ্ঞাপন করেন, যে তারা এসে এই সমস্ত নৈরাশ্যকে
ছড়িয়ে ফেলে আবার তাদের নবীনতার চোখ দিয়ে, নবীন প্রচেষ্টার চেষ্টা দিয়ে তারা কিন্তু আবার মানব সভ্যতাকে, মানব সমাজকে আবার সুস্থ সুন্দর করে গড়ে তুলবেন। এই জায়গাটা আমি বলতে চেয়েছি। আমি হয়তো স্পষ্ট করে সময়াভাবে পুরোটা বোঝাতে পারিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ক্লিয়ার, একদম একদম। আসলে এরকম আসলে আরেক মানে এরকম কাল্পনিক সমাজতান্ত্রিকদের আর কি উদ্ভব হয়েছিল, তো আমি ওই জন্য একটু ভাবলাম যে হঠাৎ করে এরকম তিনি কেন ভাবতে গেলেন। আচ্ছা, আমার মনে হয় শ্রমিক ঘোষ, শ্রমিকদার কিছু প্রশ্ন ছিল। শ্রমিকদা, হ্যাঁ, দ্বিতীয় একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি সৌমেনকে। প্রথমে বলবো যে অসাধারণ অসাধারণ আলোচনা, এই বিরাট ব্যাপ্তির একটা বিষয় নিয়ে যে এইভাবে ধন্যবাদ কুকুলদা। তার লয়ের দিক থেকে এবং তার মানে বক্তব্য এবং কাব্যের দিকের সঙ্গে মিলিয়ে একটা বিরাট আলোচনা। একটা প্রশ্ন আমি যখন শান্তিনিকেতনে ছিলাম তখন থেকেই মনে হয়, এটা হচ্ছে একদিন যারা মেরেছিল তারে গিয়ে গানটা, যে পর্যায়ে গানের শেষ পর্যায়ে যেটা আপনি বললেন, সেখানেই সেই গানটা হয়তো মানে ঐতিহাসিকভাবে পড়ে। এবং যদিও গানটা কীর্তনভাবে গাওয়া হয়, আমার জানা কোনো গানে এতটা তীব্রতা যদি থাকে তার মধ্যে এটি একটি, যেখানে বলছেন দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তারা। এটা কি আপনার মতে রাজনৈতিক গান বা রাজনৈতিক অনুষঙ্গ আছে এই গানে? একেবারেই কুকুলদা, এটা ভয়ঙ্করভাবে রাজনৈতিক সচেতন গান। এবং আমি ভেবেও ছিলাম এই গানটা নিয়ে আমি দু একটা বাক্য খরচ করব, কিন্তু সময়াভাবে পারলাম না। 1939 সালের এই গানটা লেখা, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা লেখা, এবং একদম মানে লিখিত আকারে আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অভিঘাত, যে সাম্রাজ্যবাদী অভিঘাত, যে অমানবিকতার অভিঘাত, তাতে ব্যথিত হয়ে, তাতে ক্রুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ এই গানটা লিখছেন। এবং 1939 সালের 25শে ডিসেম্বর বোধহয় অ্যান্ড্রুজ, বোধহয় সেই মন্দিরে, আমি ভুলও হতে পারি, সম্ভবত কোন একজন বিদেশি, পিয়ারসন হতে পারেন বা অ্যান্ড্রুজ হতে পারেন, আমার ধারণা অ্যান্ড্রুজ, সেই মন্দিরে উনি পৌরোহিত্য করবেন ঠিক ছিল। তখন এই গানটা সেই দিন সকালবেলায় সুর দেওয়া হচ্ছে এবং তারপরে সেটা মন্দিরে একজন ছাত্রীকে দিয়ে সেটা গাওয়ানো হচ্ছে। ফলে এটা এটা আসলে আমরা ভীষণভাবে আমরা এটা ওই খ্রিস্টোৎসবের সঙ্গে জড়িয়ে ফেলেছি। অবশ্যই খ্রিস্টোৎসবের সঙ্গে জড়িত গান নিঃসন্দেহে, কিন্তু এটার একটা অন্য অভিমুখও আছে। আশা করি সুমিতা, কুকুল্লা, আমি আপনার উত্তরটা দিতে পেরেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আরেকটা শুনুন, একটা প্রশ্ন ছিল, আমি আশা করব আপনি এই বক্তৃতাটা আরো বাড়াবেন, হয়তো লেখা হয়ে প্রকাশ করবেন বা শোনার মতন করে। একটা লেখায় আপনার অপূর্ব গানগুলো তো আর পাওয়া যাবে না, সেটা এটার একটা সম্পদ। সেটা হচ্ছে যে মুক্তধারা নাটকের ধনঞ্জয় বৈরাগী, রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবাপন্ন গানের আমার মনে হয় একটা ফিজিক্যাল প্রেজেন্টেশন হলো ধনঞ্জয় বৈরাগী। পরে কখনো আপনি যদি সে বিষয়ে আলোচনা করেন। হ্যাঁ, আমি রেখেছিলাম রক্তকরবী, রেখেছিলাম মুক্তধারা, রেখেছিলাম অচল আয়তন, রেখেছিলাম কালের যাত্রা, রেখেছিলাম আমি মারের সাগর পাড়ি দেব। ওই যে আজকের ছেলে মেয়েদের কথা বলছিলাম, যারা এখনো রবীন্দ্রনাথের গান বুকে নিয়ে আন্দোলন করে, তাদের গলাতে আজও এই গানটা শুনতে পাই, আমি মারের সাগর পাড়ি দেব গো। ফলে মুক্তধারায় ধনঞ্জয় অবশ্যই, এবং কালের যাত্রাতে তো আরো ভয়ঙ্কর হবে। কালের যাত্রায় কোনো চরিত্র নেই, দেখবেন শ্রেণী আছে, একদম ক্লাস, সৈনিক শ্রেণী, পুরোহিত শ্রেণী, একদম যারা শাসক, তাদের ওখানে কিন্তু একদম শ্রেণী চলে আসছে, ক্লাস চলে আসছে। এগুলো নিয়ে আমি আলোচনা করবো ভেবেছিলাম, কিন্তু এই স্বল্প পরিসরে সোনপাংশু, এরা তো মানে সবাই নানান ভাবে এসে পড়বে। সেই এটা বিরাট বিরাট একটা, আবার কখনো নিশ্চয়ই এই বিষয়ে আপনাকে পাবো এখানে। সাহিত্যিককে অনেক ধন্যবাদ। আমি ফিরে আসি, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে। আমরা 8:40 বেজে গেছি।
না সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন থাকলে আমরা আরেকটুক্ষণ নেব আর কি, যদি না বক্তার আপত্তি থাকে। আপত্তি নেই, আপত্তি নেই। সৌমেনদা, আমি শ্রেয়ান। হ্যাঁ শ্রেয়ান, নমস্কার। হ্যাঁ, খুব খুব ভালো লাগলো। আমার দুটো খুব প্রশ্ন ছিল, খুব খুব সুপারফিশিয়াল দুটো প্রশ্ন মনে হতে পারে, কিন্তু শুধুমাত্র জানার জন্য যে যদি আমি মানে পর্যায়ানুক্রমিক ভাবে ঠিক জেনে থাকি, তাহলে পার্টিশনের সময় যে গানগুলো লেখা হচ্ছে, যেমন একবার তোরা মা বলিয়া ডাক বা আমরা মিলেছি আজ মায়ের ডাকে, এইগুলো একটু রামপ্রসাদী বা কীর্তনাঙ্গ একটা ভঙ্গি আছে। তো সেই কীর্তনাঙ্গ বা রামপ্রসাদী করার কি কারণ একটা আরো বেশি মানুষকে অ্যাসিমিলেট করানো, আরো বেশি মানুষকে মানে ক্রাউডের সংখ্যাটা বড় করা, রিচটা বাড়ানো, সেইটা একটা আমার জানার ইচ্ছে ছিল। ভালো প্রশ্ন। খালি একটা একটা একটু মাস্টার মশাই তো ফলে একটা একটু সংশোধন করে দেবো। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, এটা না 1905 বা ওই পর্বের লেখা গান নয়, এটা আরো আগের পর্বের লেখা গান, 1903-এর আগে। আমি যদি খুব ভুল না করি এটা 1896-93 লেখা গান। হ্যাঁ, এই যে দ্বিতীয় পর্ব, অর্থাৎ যে পর্বটা আমি 1903-এর পর থেকে শুরু করছি, 1916 অব্দি রেখেছি, ঠিকই বিশেষ করে বঙ্গভঙ্গের সময় যতগুলো গান উনি লিখছেন খুব সহজ সরল ভঙ্গিতে লিখছেন। তার বাক্যবিন্যাস, তার সুর, তার তাল ছন্দের চলন ভীষণ সহজ, এবং এই সহজটা এই কারণে যাতে সকলে কণ্ঠে এই গানটা তুলে নিতে পারে, সবাই যাতে এই গানগুলোর সঙ্গে যোগ দিতে পারে, সবাই যাতে খুব আনন্দের সঙ্গে, খুব দৃপ্ততার সঙ্গে এই গানগুলো গায়। মানে ওই ভুবন মনোমোহিনী বা কেন চেয়ে আছো গো মা, কিংবা আনন্দধ্বনি জাগা আমাদের এখানকার পাঠভবন শিক্ষা হতে ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে যদি আমি ভাবি, এই গানগুলো না চট করে সাধারণের পক্ষে গাওয়াটা খুব মুশকিল। এটা এটা সাধারণের কাছে পৌঁছবে না, এই গান, এই বাক্যবিন্যাস পৌঁছবে না, সহজ সুর তাল ছন্দের যে জটিলতা সেটা পৌঁছবে না, ফলে মানুষ গাইতে পারবে না, মানুষ সেটার সঙ্গে কখনোই একাত্ম বোধ করতে পারবে না। সেই কারণে একদম সঠিক অর্থেই শ্রেয়ান আপনি বলেছেন যে একদম মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষের মনে রেখাপাত করবার জন্য গান তো একজন সঙ্গীতকার যখন নির্মাণ করেন, বিশেষ করে রবীন্দ্রনাথের মতো সঙ্গীতকার, যিনি কথা লিখছেন, যিনি সুর দিচ্ছেন, যিনি গাইছেন, এইরকম একজন সঙ্গীত নির্মাতা যখন একটা গান নির্মাণ করেন, তখন তার মধ্যে এই প্রত্যাশাটা থাকে যে যত বেশি সংখ্যক মানুষ তার এই গানটা গেয়ে ওঠে, তার গানটা গলায় ধারণ করতে পারে। ফলে এই আন্দোলনের সময়, আমি যে বারবার বলছি, এইটাই একমাত্র সময় যেখানে রবীন্দ্রনাথ সরাসরি আন্দোলনে যোগ দিচ্ছেন। ফলে এই আন্দোলনে যোগদানকারী সমস্ত মানুষ যাতে খুব সহজে এই গানগুলো গাইতে পারে, সেই জন্যেই ওই রামপ্রসাদী সুর, কীর্তনের সুর বা বাউলের সুর, যেগুলো মানুষের পরিচিত, সেই সুরে তিনি গান মারছেন, যে কথাগুলো মানুষের কাছে সহজে বোধগম্য হবে সেই রকম কথা তৈরি করে গানগুলো নির্মাণ করছেন। আশা করি শ্রেয়ান আমি উত্তর দিতে পেরেছি। হ্যাঁ সৌমেনদা, নিশ্চয়ই, ধন্যবাদ। আর একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমি জানি না এই প্রশ্নটা খুব অল্প প্রিরিকুইজিট থেকে প্রশ্ন, মূলত জানার জন্য যে ওই ফ্রেঞ্চ রিভলিউশনের পর থেকে যে অগাস্ট কমটের যে একটা রিলিজিয়ান অফ হিউম্যানিটির একটা তত্ত্ব চলে আসে, যে ওই একটা ট্রান্সকালচারাল একটা রিলিজিয়ান অফ হিউম্যানিটি, তো সেইটা কি কোনোভাবে রবীন্দ্রনাথের গানের যে একটা চিরকাল একটা বুনিয়াদি প্রতিষ্ঠানকে কোনোভাবে ডিসম্যান্টল করার একটা প্রয়াস অনেক গানে আছে, সেইটাকে কোনোভাবে এফেক্ট করেছে, সেইটা কোনোভাবে এর দ্বারা প্রভাবিত? সেইটা একটা শুধু মানে আপনার এই বিষয়ে কি বক্তব্য? ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, তারও একটা পূর্ব প্রেক্ষিত আছে,
যেটাকে আমরা পরিভাষায় বলি এনলাইটেনমেন্ট, আলোকিত শতক, সেই ভলতেয়ার, দিদেরো, রুসো, এরা যে একটা এনলাইটেনমেন্ট এরা তৈরি করেছিলেন, সেইটা ফ্রেঞ্চ রেভলিউশনকে ভীষণভাবে সহায়তা করেছিল, যেটাকে আমরা বলি ফিলসফার্স কন্ট্রিবিউশন টু দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এটা ভীষণভাবে সহায়তা করেছিল। আবার পরবর্তীকালে ফ্রেঞ্চ রেভলিউশন পরবর্তীকালের আন্দোলন বিপ্লবকে নানানভাবে অনুপ্রাণিত করেছে, এটা মানতেই হয়। এবং এই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়ে ওদের ফরাসি একটা গান, ইন্টারেস্টিং, জ্যোতিরিন্দ্রনাথ তাতে সুর দিচ্ছেন এবং তার স্বরলিপিও পাওয়া যাচ্ছে। ফলে ধরে নেওয়াই যেতে পারে যে জ্যোতিরিন্দ্রনাথ যখন একটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময়কার একটা গানে সুর দিচ্ছেন, সেটা স্বরলিপি করছেন, এটা বাড়িতে নিশ্চয়ই আলোচনা হয়েছে। আর জ্যোতিরিন্দ্রনাথের এই শব্দটায় ব্যবহার করব, অন্যতম ভক্ত ছিলেন রবীন্দ্রনাথ, সহচর ছিলেন রবীন্দ্রনাথ, ফলে এদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়ে থাকবে। ফলে রবীন্দ্রনাথের এই যে হিউম্যানিটি বা হিউম্যানিজম, এইটার পিছনে এনলাইটেনমেন্ট বা তারও আগে যদি আমি যাই, ইউরোপিয়ান রেনেসা বা ফ্রেঞ্চ রেভলিউশনের সময়কার যে ফিলসফার্স কন্ট্রিবিউশন, এগুলো যে কাজ করেনি সেটা কিন্তু নিশ্চিত করে বলতে পারি না। এগুলো আমার ধারণা রবীন্দ্রনাথ এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন, রবীন্দ্রনাথ এগুলো জানতেন, এবং কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড যখন রবীন্দ্রনাথ রাজনৈতিক সচেতনতার গান লেখেন বা কবিতা লেখেন, তখন এইগুলো কোথাও নিশ্চয়ই তার মধ্যে প্রভাব ফেলেছে। আচ্ছা, ধন্যবাদ সৌমেন দা। আচ্ছা, আমরা আর দুটো প্রশ্ন নেব। আর কেউ আছেন প্রশ্ন? আর কারোর প্রশ্ন আছে? ধরে নিচ্ছি কারণ নেই। ফলে আমার একটা প্রশ্ন আছে সৌমেনদার কাছে, ফলে সেইটা আমি এবার তাহলে করি। খানিকটা উত্তর অবশ্য তার শ্রেয়ানের দ্বিতীয় প্রশ্নটা থেকে পাওয়া গেছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই বাংলার নবজাগরণের কথাও উঠলো আপনার বক্তৃতায় একদম প্রথম দিকে। ফলে আমি একটা জিনিস যেটা জানতে চাইছিলাম যে ওরিয়েন্টালিস্ট প্রবলেম্যাটিকের এগেইনস্টে রবীন্দ্রনাথের আরেকবার রিপিট করতে হবে, ওই শ্রীকান্তর এটা অন হয়ে গেছিল, আমি শুনতে পাইনি। হ্যাঁ, শ্রীকান্ত পরে আসছি, শ্রীকান্ত পরে আসছি। ওকে, হ্যাঁ, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে ওরিয়েন্টালিস্ট প্রবলেম্যাটিকের এগেইনস্টে রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনা, এইটাকে আপনি কিভাবে প্লেস করবেন? এইটা আমার একটা প্রশ্ন। এর একটা বড় কারণ হয়তো এইটা যে একটা সময় বামপন্থী বুদ্ধিজীবীরা এটা বলে থাকতেন পুরনো সময় যে রবীন্দ্রনাথ হচ্ছেন বুর্জোয়া কবি। এই কথাটা খুব পরিচিত কথা ছিল একটা সময়, কিন্তু আপনার বক্তব্যের মধ্যে দিয়ে এবং এইটা বলার, আমার মনে হয় এইটা দাবি করার অন্যতম একটা জায়গা ছিল ওরিয়েন্টালিস্ট প্রবলেম্যাটিক, মানে ব্যাক অফ দি মাইন্ড এইটা বোধহয় কোথাও ছিল, সেটা আমার ধারণা। এবং সেইখান থেকেই আমি যেটা জানতে চাইছি যে ওরিয়েন্টালিস্ট প্রবলেম্যাটিক এইটার এগেইনস্টে রবীন্দ্রনাথের রাজনৈতিকতা, এইটাকে আপনি কিভাবে প্লেস করবেন? কঠিন প্রশ্ন, যে উত্তর দেবার চেষ্টা করছি, কতটা স্যাটিসফাই করতে পারবো জানি না। রবীন্দ্রনাথ 1913-তে নোবেল পাওয়ার পর এই সমস্যাটা বেড়েছিল। অনেকেরই ধারণা হয়েছিল যে আসলে রবীন্দ্রনাথের এই নোবেল পাওয়াটা রবীন্দ্রনাথের যোগ্যতায় পাওয়া নয়, ইংরেজরা ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষে টিকিয়ে রাখবার জন্যে এমন একজন নেতৃস্থানীয় মানে যার একটা জনসমাজে যার একটা গ্রহণযোগ্যতা আছে, যার একটা সম্মানের আসন আছে, এরকম একজন মানুষকে দরকার ছিল যার মধ্যে দিয়ে তারা তাদের সাম্রাজ্যিক বুনিয়াদটাকে টিকিয়ে রাখতে পারবেন।
অনেকের ধারণা সেই জায়গা থেকেই 1913 নোবেল প্রাইজ রবীন্দ্রনাথের। এবং তারপরে এটা নিয়ে অনেকবার অনেক রকম চর্চা হয়েছে, এবং শুধু বামপন্থীরা নয়, অদ্ভুতভাবে সাভারকারও রবীন্দ্রনাথকে, মানে দুটো বিপরীত মেরুর রাজনৈতিক চিন্তাধারার মানুষজন এবং মানুষ, তারা রবীন্দ্রনাথকে একইভাবে সমালোচনা করছেন। একটা কথা ঠিক, যেটা আমি আমার বক্তব্যে বলেও ছিলাম, যে ইউরোপীয় সংস্কৃতির প্রতি রবীন্দ্রনাথের কোথাও একটা আস্থা ছিল। আমি যে উদ্ধৃতিটা পড়েছিলাম সভ্যতার সংকট থেকে, তার প্রথম দিকে ওই লাইনটাও ছিল যে যে ইউরোপীয়রা গোটা পৃথিবীকে তথাকথিত সভ্যতার পথ দেখিয়েছিল, সেই ইউরোপীয়দের কাছ থেকে যখন এই সাম্রাজ্যবাদ আগ্রাসন রবীন্দ্রনাথ দেখছেন, রবীন্দ্রনাথ ভেঙে পড়ছেন। এটা রবীন্দ্রনাথ স্পষ্ট করে বলছেন। কিন্তু তার মানে এই নয় যে ইউরোপীয়দের প্রতি তার আস্থা ছিল বলে ইউরোপীয়দের সমস্ত কাজকে তিনি সমর্থন করেছেন। আমরা দেখেছি ভারতবর্ষে ইংরেজদের যাবতীয় যেখানে অন্যায় ঘটেছে সেখানেই তিনি কিন্তু তীব্র সমালোচনা করেছেন, তার প্রতিবাদ করেছেন। মানে 1913-তে নোবেল পাচ্ছেন, 1919-এ তিনি স্যার উপাধি ত্যাগ করছেন, স্যার উপাধি পেয়েছিলেন, স্যার উপাধি ত্যাগ করছেন। ফলে রবীন্দ্রনাথের সমালোচনা হতেই পারে, সে সুযোগ, সে অধিকার সকলেরই আছে। কিন্তু আমার কোথাও মনে হয় যে যেভাবে রবীন্দ্রনাথকে চিহ্নিত করা হয়েছিল অন্তত কিছুদিনের জন্য হলেও, সেটা বোধহয় ঠিক ছিল না। আর বামপন্থীরা রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলতেন, আবার বামপন্থীরাই একসময় বলেছিলেন যে রবীন্দ্রনাথকে বিশ্বকবি করলো কে, বামফ্রন্ট সরকার আবার কি। এটাও বামপন্থীদের কাছ থেকে 125তম জন্মবার্ষিকীতে এই স্লোগানও আমি নিজ কর্মে শ্রবণ করিয়াছিলাম। হ্যাঁ, এই স্লোগানটা একটা সময় খুবই বিখ্যাত হয়েছিল, মানে চলেছিল আর কি। যাই হোক, আমি শ্রীকান্ত বাবুর কাছে আসি। শ্রীকান্ত বাবু কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, আমি ওই প্রশ্নের উত্তর পেলাম, ওইটাই প্রশ্ন ছিল আমার কাছে। তো আর একটা প্রশ্ন হচ্ছে, সোমেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ যতটা পূর্ববঙ্গের ততটা কি এ বঙ্গে ছিল সেই সময়ে, যার জন্য রবীন্দ্রনাথকে আরো অনেকটা অপেক্ষা করতে হলো তার নোবেল প্রাইজের জন্য? কি মনে হয় তোর? সোমেনদা, মাইকটা অন করুন। মাইকটা অন কর, মাইকটা অন কর। হ্যাঁ, এই বিভাজনটা রবীন্দ্রনাথের মাথায় কখনো ছিল না। মানে আমি এমন কোনো, আমার অদক্ষতা অযোগ্যতা হতে পারে, আমার অপারগতা হতে পারে, আমি এখনো পর্যন্ত এমন কোনো রবীন্দ্রনাথের লেখা পাইনি যেখান থেকে রবীন্দ্রনাথের মনে এই বঙ্গ আর পূর্ববঙ্গের বিভাজনটা রবীন্দ্রনাথের মধ্যে খুব কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে। সেরকম দৃষ্টান্তমূলক কোনো লেখা কিন্তু আমার নজরে পড়েনি। বরঞ্চ উল্টোটা আমরা দেখেছি যে যখন কার্জন বাংলা ভাগ করছে, তখন এই বাংলা ও বাংলা দুপক্ষকেই জুড়ে রাখবার জন্যই রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ফলে এবং সাফল্যও লাভ করেন, মানে গোটা বঙ্গভঙ্গ আন্দোলন সাফল্য লাভ করেছে। 1911-তে এটা কখনো দেখা যায় না, খুব কদাচিতই দেখা গেছে ভারতবর্ষের ইতিহাসে যে ব্রিটিশ সরকার একটা সিদ্ধান্ত নিয়ে সেটা আবার উইথড্র করছে। 1911 সালে বাংলাকে আবার এক করে দিতে হয়েছিল। ফলে এটা হয়তো নয়, কারণ রবীন্দ্রনাথ যেমন শিলাইদহ, পাতিশর, কালীগঞ্জ ওই অঞ্চলে পল্লী সংগঠনের কাজ করছেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপনের পর এখানেও পল্লী সংগঠনের কাজ করছেন। 1922-এ শ্রীনিকেতনের পর শ্রীনিকেতন সন্নিহিত অঞ্চলে পল্লী সংগঠনের কাজ করছেন। ফলে এমনকি 1913-তে যে নোবেল প্রাইজে যে টাকা পেয়েছিলেন, সেটা দিয়েও একটা ব্যাংকে রেখেছিলেন, যেখানে উনি ওই তথাকথিত পূর্ব বাংলার উন্নয়নের জন্য সেই টাকাটা ব্যয় করবার কথা বলেছিলেন। ফলে রবীন্দ্রনাথের মনের মধ্যে এপার বাংলা ওপার বাংলা এই বিভাজনটা বোধহয়
কখনো কার্যকরী ছিল না। সাধু সাধু, ধন্যবাদ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আর কারোর কোনো প্রশ্ন নেই, তার কারণ আর কেউ কিছু বলছেন না। সেক্ষেত্রে আমরা আজকের সেশনটা এখানেই শেষ করব। শুধু একটা ঘোষণা করি, আগামী সপ্তাহে অর্থাৎ 29 তারিখ আগামী মঙ্গলবার সন্ধে 7টা থেকে আমাদের সঙ্গে আলোচনা করবেন শ্রী অঞ্জন চক্রবর্তী। ওনার বিষয় হলো শ্রেণীর পুনর্বিবেচনা, একটি অর্থনৈতিক নির্ধারণবাদ অতিক্রান্ত ব্যাখ্যা। আবারও বলি, বিষয় শ্রেণীর পুনর্বিবেচনা, একটি অর্থনৈতিক নির্ধারণবাদ অতিক্রান্ত ব্যাখ্যা। এই বিষয়ে আগামী মঙ্গলবার 29 তারিখ বলবেন শ্রী অঞ্জন চক্রবর্তী। আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যদি ইচ্ছে হয়, যদি ভালো লাগে, তাহলে পরের সপ্তাহ এবং আগামী যে কটা সপ্তাহ আমরা এই পাঠচক্র চালিয়ে যেতে পারবো, আমাদের সঙ্গে থাকুন। এই আজকে যে লিংক দিয়ে আপনারা জয়েন করেছেন মিটিং এ, সেই লিংকটাই পরের দিনও থাকবে। এই একই লিংক দিয়ে আপনারা জয়েন করতে পারবেন আগামী মঙ্গলবার সন্ধ্যা 7টায়। আমরা 7টাতেই শুরু করব। সৌমেন দাকে আলাদা করে ধন্যবাদ জানানোর কিছু নেই, শুধু একটাই কথা বলি, আমরা আমার মতো, আমার ধারণা সকলেই খুব এনজয় করেছেন আজকের আলোচনা এবং বক্তৃতা। আমরা আবারও আপনার কাছ থেকে শুনতে চাইবো ভবিষ্যতে। অনেক অনেক ধন্যবাদ সাহিত্যিকার তরফ থেকে। আর যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, এতক্ষণ শুনলেন, আলোচনা করলেন, তাদের সবাইকে সাহিত্যিকার তরফ থেকে ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।